আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের লেকচার 3-তে আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা এবং প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ এই দুটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারগুলোর আলোচনার শুরুতে আমরা এই চ্যাপ্টারগুলো সংক্রান্ত বেসিক যে তথ্যগুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব, এমসিকিউ দেখব এবং এই দুটি চ্যাপ্টার বিশেষ করে হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে যেহেতু কোনো সৃজনশীল আসে না, তো আমাদের সৃজনশীল এই দুটি চ্যাপ্টার থেকে না করলেও চলবে। কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য এই দুটি চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কয়েকটি এমসিকিউ কিন্তু এই দুটি চ্যাপ্টার থেকে এসে থাকে। বিশেষ করে হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে প্রত্যেক বছর 2 থেকে 3টি এমসিকিউ আমরা দেখে থাকি 30টির ভিতরে। তো তোমরা বুঝতেই পারছো, এতগুলো চ্যাপ্টারের ভিতর এই একটা চ্যাপ্টার বা এই দুইটা চ্যাপ্টার থেকেই 5-6টি এমসিকিউ পাওয়া যায় 30টি এমসিকিউ এর মধ্যে প্রত্যেকটি বোর্ডে। তো তোমরা এই অধ্যায় দুটি যদি ভালো করে করে থাকো, তোমাদের এমসিকিউ রিলেটেড সমস্যা ইনশাল্লাহ থাকবে না আজকের ক্লাসটির মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটি শুরু করছি এবং শুরু করার পূর্বে তোমাদেরকে আন্তরিকভাবে আবারও শুভেচ্ছা জানিয়ে তোমরা যারা ক্লাসটি করছো তাদেরকে বলবো যে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমরা সলভ করে দিব। এছাড়াও পাশাপাশি তোমরা কিন্তু যখন আমরা এমসিকিউগুলো সলভ করবো বা যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করব, তখন একটু কষ্ট করে তোমরা আমাদের কমেন্টে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবা। সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হয়, তোমাদের পারফরমেন্সটা আমরা বুঝতে পারি। তো তোমাদের এই আশাবাদ ব্যক্ত রেখে আমি ক্লাসটি শুরু করছি। এছাড়াও তোমাদের যারা ফ্রেন্ড যারা রয়েছে, যারা কমার্সের যারা রয়েছে, যারা ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশোনা করছে এইচএসসি লেভেলে, তাদের জন্য তাদেরকে কিন্তু মেনশন করতে পারো আজকের ক্লাসটি যেহেতু আমাদের ফেসবুক পেজে যাচ্ছে। এছাড়াও আমাদের কিন্তু ফাইনাল রিভিশন কোর্স এফআরসি 2026 চলমান রয়েছে এবং তারই ধারাবাহিকতা আজকের ক্লাসটি তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে পারো আমাদের এফআরসি কোর্সের জন্য। তো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। প্রথমে আমরা আমাদের হিসাব বিজ্ঞানের নীতিমালা দিয়ে শুরু করব। তো দেখো, হিসাব বিজ্ঞানের নীতিমালার ক্ষেত্রে আমাদের কিছু কোর কনসেপ্ট প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে। তো এই যে না জেনে নিলে আমরা কিন্তু এমসিকিউগুলো সলভ করতে পারবো না। তো প্রথমে আমরা দেখো কিছু অ্যাকাউন্টিং বডিজ বা যারা হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়ন করে বিভিন্ন দেশে বা ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে, এবং বাংলাদেশে যারা হচ্ছে নীতিমালা নিয়ে কাজ করে, যারা স্ট্যান্ডার্ড সেট করে, সেই বডি সম্পর্কে জানবো যাদেরকে আমরা বলে থাকি অ্যাকাউন্টিং বডিজ। তো এই যে অ্যাকাউন্টিং বডিজের ক্ষেত্রে দেখো আইএএসবি সর্বপ্রথম কোনটি দেখতে পাচ্ছি আমরা, আইএএসবি। তো আইএএসবির পূর্ণরূপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কয়েকবার তোমাদের বোর্ড প্রশ্নগুলোতে এসেছে যে হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ আইএসবি বা আইএসবি এর পূর্ণরূপ কি। দেখো, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। তোমরা সবাই জানো এইখানে তোমরা ভুল করো না, কিন্তু ভুল কোথায় হয় দেখো, এই যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডে একটা এস আছে, কিন্তু তোমরা এই এসটা দেখো না এবং ভুল অ্যান্সারটা দাগিয়ে ফেলো। তো এই যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, এটা হচ্ছে তোমাদেরকে পুরো স্পেলিং সহ মনে রাখতে হবে। তো এই যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডস, এটি মূলত গঠিত হয় 2001 সালের 1 এপ্রিল তারিখে এবং এই আইএএসবি এর পূর্বসূরি ছিল আইএএসসি, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আসে হচ্ছে আইএএসসি এবং আইএএসসি থেকে পরবর্তীতে আইএএসবি গঠিত হয়। তো দেখো, এই যে 2001 সালে আইএএসবি হওয়ার পূর্বে আইএএসসি ছিল এবং এই আইএএসসি ছিল কিন্তু 1973 সাল থেকে। এরপরে দেখো এফএএসবি, এরপরে কোনটি রয়েছে, এফএএসবি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, সাকসেসর অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বোর্ড। অর্থাৎ এপিবি যেটি রয়েছে, এপিবি অনেক সময় এপিবি এর পূর্ণরূপ আমরা দেখেছি 2011-12 সালের বা 13 সালের প্রশ্নের দিকে ওইগুলো হতো, কিন্তু এখন আর এপিবি নিয়ে প্রশ্ন হয় না, এখন হয় এফএএসবি এর পূর্ণরূপ কি। তো এফএএসবি পূর্ণরূপ হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। এরপরে দেখো আইসিএবি, এটিও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আমরা বাংলাদেশে রয়েছি এবং বাংলাদেশের এই যে হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো নিয়ে কাজ করে হচ্ছে আইসিএবি, অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। এবং এই যে অ্যাকাউন্ট্যান্টসের সাথে একটা এস রয়েছে, এই ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে। আইসিএবি প্রতিষ্ঠিত হয় 1973 সালে এবং এটি কিন্তু মিনিস্ট্রি অফ কমার্স, অর্থাৎ গভর্নমেন্ট অফ বাংলাদেশের মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে পরিচালিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এরপর দেখো আইসিএমএবি, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, অর্থাৎ কস্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস নিয়ে কাজ করে হচ্ছে আইসিএমএবি। তো এই যে আইসিএমএবির পূর্ণরূপটা আমাদের গুরুত্বপূর্ণ। দেখো তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এই যে আইসিএবি
আইসিএবি হচ্ছে মূল অ্যাকাউন্ট্যান্টের নিয়ে কাজ করে এবং কস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে আইসিএমএবি। দুটিই কিন্তু প্রফেশনাল বডি, বাংলাদেশের ক্ষেত্রে দুটি হচ্ছে প্রফেশনাল বা পেশাদার, প্রফেশনাল বা কি পেশাদার, পেশাদার অ্যাকাউন্টিং বডি বাংলাদেশের ক্ষেত্রে এই দুটি হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টিং, প্রফেশনাল প্রফেশনাল অ্যাকাউন্টিং বডি, অ্যাকাউন্টিং বডিজ। তো এই যে প্রফেশনাল বা পেশাদারি অ্যাকাউন্টিং যে সার্টিফিকেটগুলো যে প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে তাদের ভিতরে এই যে আইসিএবি এবং আইসিএমএবি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বা যারা দিয়ে থাকে বা যারা হচ্ছে এই ধরনের কাজগুলো করে থাকে। এরপরে দেখো, এরপরে আমরা চলে আসি আইএফএসি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস, প্রতিষ্ঠিত হয় 1977 সালে। এরপর দেখো সাফা, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস, অর্থাৎ বাংলাদেশ যেহেতু দক্ষিণ এশিয়া অবস্থিত, তো আমাদের হিসাব রক্ষক বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যারা আছে তাদের সংগঠন হচ্ছে এই সাফা। এরপর দেখো এফআরসি, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অফ বাংলাদেশ, প্রতিষ্ঠিত হয় 2015 সালে। অর্থাৎ এই যে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, অর্থাৎ কিভাবে আর্থিক নীতিমালাগুলো প্রণয়ন করা হবে বা প্রিন্সিপালগুলো নিয়ে কাজ করবে, সেটি হচ্ছে আমাদের এফআরসি করে থাকে এই যে আমাদের অর্থ মন্ত্রণালয়ের আন্ডার। এরপরে দেখো আইএফআরএস, দেখো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অর প্রিন্সিপাল, তাহলে স্ট্যান্ডার্ড অথবা প্রিন্সিপাল নিয়ে কারা কাজ করে ইন্টারন্যাশনালি আমরা একটু এগুলো দেখব। তো এই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেগুলো আছে, এগুলো IS 1 থেকে শুরু করে অনেকগুলো স্ট্যান্ডার্ডস রয়েছে, এগুলোর কোনটি কি নিয়ে কাজ করে এগুলো আমাদেরকে একটু জানতে হবে। দেখো আইএফআরএস এর অংশ হিসেবে গৃহীত এবং এখনো প্রচলিত কিছু গুরুত্বপূর্ণ আইএএস, তাহলে এই আইএএস মানে কি, আইএএস মানে কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। তাহলে আইএএস এর পূর্ণরূপ কি, এই যে আইএএস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এখন এই যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা আইএএস, এই আইএএস এর পাশে একটি করে মান রয়েছে, দেখো 1, 2, 7, 12, 16, এগুলো প্রত্যেকটি আলাদা 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 বিষয় নিয়ে কাজ করে। তো এই প্রত্যেকটি বিষয়কে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ আইএস তখন কখনো তোমাকে বলবে IS 12 কি নিয়ে কাজ করে, বা IS 12 কিসের সাথে সংশ্লিষ্ট, IS 16 কিসের সাথে সংশ্লিষ্ট, IS 2 কিসের সাথে সংশ্লিষ্ট, তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা একটু দেখে নিই, গুরুত্বপূর্ণ একটু দেখে নিই। দেখো IS 1, প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, অর্থাৎ আর্থিক বিবরণী সমূহ পরিবেশন সম্পর্কিত মান, অর্থাৎ আমরা কোনটি কোথায় উপস্থাপন করব, আমরা বিশদ আয় বিবরণীতে কি কি উপস্থাপন করব, কি দিয়ে শুরু করব, এরপর আমাদের আর্থিক অবস্থার বিবরণী কিভাবে শুরু করব, এর ভিতর প্রথমে আমাদের চলতি সম্পদ যাবে নাকি প্রথমে স্থায়ী সম্পদ যাবে, তারপর আমাদের হচ্ছে আমরা চলতি দায় দিয়ে শুরু করব নাকি দীর্ঘমেয়াদী দায় দিয়ে শুরু করব, আমরা মালিকানা সত্ত্ব কোথায় দেখাবো, তো এই বিষয়গুলো নিয়ে কাজ করে কিভাবে উপস্থাপন করব, সেটি হচ্ছে IAS 1। এরপর দেখো IAS 2, ইনভেন্টরিজ, ইনভেন্টরিজের বাংলা হচ্ছে মজুত পণ্য, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যে মজুত পণ্যগুলো থাকে এই মজুত পণ্য নিয়ে আমরা আমরা হচ্ছে IS 2 এর আলোকে আমরা হচ্ছে উপস্থাপন করে থাকি। এরপর দেখো IS 7 রয়েছে, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। আমরা জানি আর্থিক যে বিবরণী রয়েছে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিবরণী হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। তো এই যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস আমরা করে থাকি IS 7 অনুসারে। এরপর দেখো IS 12, ইনকাম ট্যাক্সেস, অর্থাৎ আয়করগুলো কিভাবে হিসাব বিজ্ঞানে আমরা লিপিবদ্ধ করব বা ইনকাম ট্যাক্সগুলো কিভাবে লিপিবদ্ধ করব তার জন্য আমাদের রয়েছে IS 12। এরপর দেখো IS 16, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, অর্থাৎ স্থায়ী সম্পত্তি সম্পর্কিত মান হচ্ছে IS 16। অর্থাৎ আমরা কিভাবে IS অনুযায়ী বা হচ্ছে স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা স্থায়ী সম্পত্তিগুলো লিপিবদ্ধ করব, আমরা আরও বিস্তারিত পড়ব এই স্থায়ী সম্পদগুলো বা চলতি সম্পদগুলো বা কোনগুলো কি হিসাবে লিপিবদ্ধ করি, কোনগুলো কোন নীতি অনুসারে লিপিবদ্ধ করি, এগুলো আমরা একটু দেখব। এরপরে দেখো আমাদের দুটি বিষয়, একটি হচ্ছে গ্যাপ এবং হচ্ছে আরেকটি হচ্ছে IFRS। তো এই যে গ্যাপ এবং IFRS, এখান থেকে তোমাদের পূর্ণরূপ দুইটা অবশ্যই জানতে হবে। দেখো গ্যাপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা, অর্থাৎ যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বা আমেরিকা কেন্দ্রিক হচ্ছে যে নীতিমালা রয়েছে সেটিকে আমরা গ্যাপ বলি, এবং এটির পূর্ণরূপ তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আরেকটি রয়েছে আমরা যে একটু আগে পড়লাম যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং বোর্ডস, IASB। এই যে IASB মূলত হচ্ছে IFRS প্রদান করে, তাহলে এই যে IFRS প্রণেতাকে IASB,
ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। তাহলে এই যে আইএফআরএসটা আসে মূলত এই আইএসবি থেকে আইএফআরএসটা আসে। তো এই আইএফআরএসটা মূলত পুরো ওয়ার্ল্ড ওয়াইড তোমাদের জন্য হচ্ছে আমরা অ্যাকাউন্টিং যে করে থাকি, তো ওয়ার্ল্ড ওয়াইড আইএফআরএস অনুসারে করা হয়, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, যার পূর্ণরূপ। তো আমরা এই পর্যন্ত আমাদের বেসিক যে অ্যাকাউন্টিং বডি রয়েছে এগুলো সম্পর্কে জানলাম। আমরা চলে যাবো এবার আমাদের আলোচনায়। দেখো 2015 সালে নতুন আইন বাংলাদেশের ক্ষেত্রে যে অ্যাকাউন্টিং বডি রয়েছে সেক্ষেত্রে আমরা কি দেখি। দেখো 2015 সালে নতুন আইন প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ সরকার হিসাব নিকাশ ও আর্থিক প্রতিবেদনের সাথে জড়িত পেশাকে অডিটিং এবং অডিট ফার্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে, যার নাম হচ্ছে এফআরসি বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, একটু আগে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তো ফাইন্যান্সিয়াল এই যে রিপোর্টিং অ্যাক্ট 2015-র আওতায় কি করে, এফআরসি নামে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নামে একটি কাউন্সিল তৈরি করে দেয়। এরপর দেখো এর অধীনে সংস্থাটি গঠন করা হয়। বর্তমানে বাংলাদেশে ব্যবহারযোগ্য হিসাব বিজ্ঞানের মান ও নীতিমালা নির্ধারণের দায়িত্ব পালন করছে এফআরসি। তাহলে বাংলাদেশে নীতিমালা যারা প্রণয়ন করে তাদেরকে আমরা এফআরসি বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বলতে পারি। এরপর দেখো আইসিএবি এর ন্যায় এফআরসি ও নিজে হিসাব বিজ্ঞানের মান ও নীতিমালা প্রণয়ন না করে আইএফআরএস গুলোকে এবং আইএফআরএস এর অন্তর্ভুক্ত আইএস গুলোকেই বাংলাদেশে ব্যবহারযোগ্য হিসাব বিজ্ঞানের মান নীতিমালা হিসেবে গ্রহণ করে। তাহলে দেখো আইসিএবির ন্যায় এই যে এফআরসি এরা হচ্ছে নীতিমালা প্রণয়ন না করে বরং কি করে, এই যে আইএএসবি আছে যারা আইএফআরএস বা আইএএস প্রণয়ন করে তাদের ওইগুলোকে বাংলাদেশে কিভাবে অ্যাপ্লাই করা যায় এগুলো নিয়ে কাজ করে। এরপরে দেখো তবে বর্তমানে আগের মতো নাম পরিবর্তন করে বিএফআরএস নামটি ব্যবহার করা হয় না, বরং সরাসরি আইএফআরএস নামেই বাংলাদেশের হিসাব বিজ্ঞানের মান ও নীতিমালা ব্যবহার করা হয়। দেখো আগে আমরা আইএফআরএসকে বলছি ইন্টারন্যাশনাল, তো এই যে ইন্টারন্যাশনাল মানটাকে যখন বিভিন্ন দেশে প্রয়োগ করা হতো তখন সেই দেশের প্রথম অক্ষর দিয়ে শুরু করা হতো, যেমন বাংলাদেশের ক্ষেত্রে বিএফআরএস ইউজ করা হতো, কিন্তু এখন আর সেটি করা হয় না, এখন সরাসরি আইএফআরএসকে আইএফআরএস হিসেবেই গণ্য করা হয়। এ পর্যন্ত ছিল আমাদের এই যে বাংলাদেশ সম্পর্কিত বিষয়। এখন আমরা চলে যাব আমাদের হিসাব বিজ্ঞানের নীতিমালার ক্ষেত্রে কি কি নীতি আমরা দেখি সে সম্পর্কে একটু প্রাথমিক আলোচনা আমরা একটু দেখে নিই। দেখো প্রথমে রয়েছে বস্তুনিষ্ঠতার নীতি। তো এই যে বস্তুনিষ্ঠতার নীতি অনুসারে আমরা কি কি হিসাবভুক্ত করি এবং কিভাবে করি একটু দেখো। ছোট এবং কম মূল্যের সম্পত্তিকে সম্পত্তি হিসেবে প্রদর্শন না করে খরচ হিসেবে প্রদর্শন করা যায়। তাহলে বস্তুনিষ্ঠতার নীতি অনুসারে আমরা কি করব, যে খরচগুলো ছোট রয়েছে অর্থাৎ ছোট ছোট খরচ, অনেক সময় দেখা যায় যে আমাদের ছোট ছোট খরচগুলোকে আমরা অনেক দিন ধরে ব্যবহার করতে পারি, তো এই ছোট খরচগুলো বস্তুনিষ্ঠতার নীতি বলে যে আমরা এই ছোট খরচগুলোকে অগ্রিম ব্যয় হিসেবে না দেখিয়ে সরাসরি খরচ হিসেবে দেখাতে পারি বা সম্পদ হিসেবে না দেখিয়ে খরচ হিসেবে দেখাতে পারি। যেমন কম দামে সম্ভার ক্রয় সম্ভার নামক সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ না করে সম্ভার খরচ হিসেবে লিপিবদ্ধ করা যায়। ধরো তুমি 500 টাকার সম্ভার বা মণিহারি ক্রয় করলা, এটা তুমি 1 বছর ধরে ব্যবহার করতে পারবা, তো এটাকে অগ্রিম সম্পদ হিসেবে না দেখিয়ে, যেহেতু 500 টাকা অত্যন্ত ছোট অ্যামাউন্ট এবং ব্যবসায়ের ক্ষেত্রে অত্যন্ত বৃহৎ বৃহৎ লেনদেনগুলো হয়ে থাকে পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর ক্ষেত্রে, তো এই যে বৃহৎ লেনদেনের ক্ষেত্রে এই 500 হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র একটা অ্যামাউন্ট, এটিকে আমরা 12 মাসে ভাগ না করে, মানে মাসে আমরা 40-50 টাকা না দেখিয়ে বরং 500 টাকা একবারে আমরা খরচ হিসাবে দেখাতে পারি এই বস্তুনিষ্ঠতার নীতি অনুসারে। এরপর দেখো সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতির পরিবর্তে সরাসরি অবলোপন পদ্ধতিতে কুঋণ অবলোপন করা যায় এই বস্তুনিষ্ঠতার নীতি অনুসারে। তাহলে দেখো বস্তুনিষ্ঠতার নীতি বলতেছে যে আমাদের সরাসরি সঞ্চিতি পদ্ধতি, আমাদের যে কুঋণ অবলোপনের 2টি পদ্ধতি রয়েছে। কুঋণ অবলোপনের পদ্ধতি কয়টি? 2টি। একটি হচ্ছে সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি, প্রথমটির নাম হচ্ছে সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি, আরেকটি হচ্ছে সরাসরি অবলোপন পদ্ধতি। তো এই বস্তুনিষ্ঠতার নীতি বলে যে সঞ্চিতি আমরা কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি না রেখে বরং সরাসরি আমরা খরচ হিসেবে দেখিয়ে দিতে পারি এই বস্তুনিষ্ঠতার নীতি অনুসারে। ওকে, এরপরে আমরা ব্যবসায় সত্তা ধারণা। দেখো ব্যবসায় সত্তা ধারণা কোনটিকে বলা হয়? তো এই যে ব্যবসায় সত্তা ধারণা নির্দেশনা হলো ব্যবসায় সত্তা হবে মালিকের সত্তা অন্যান্য ব্যবসায় সত্তা থেকে সম্পূর্ণ পৃথক বা স্বতন্ত্র। অর্থাৎ ব্যবসায়কে আমরা কি বলবো, ব্যবসায়ের ক্ষেত্রে আমরা কি বলবো, ব্যবসায় সবসময় কি হবে বলতো? ব্যবসায় আমাদের সবসময় আমাদের ব্যক্তিগত হিসাব থেকে আলাদা থাকতে হবে, অর্থাৎ আমাদের ব্যক্তিগত হিসাব ব্যক্তির ক্ষেত্রে আলাদা হবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে আমরা ব্যবসায়কে একটা সম্পূর্ণ আলাদা এন্টিটি বা সত্তা হিসেবে গণ্য করব, কখনো এই দুটিকে একসাথে হিসাব করা যাবে না। অর্থাৎ মালিক এবং ব্যবসায় সম্পূর্ণ পৃথক হবে, এই কথাটাই বলতে চাচ্ছে। দেখো কোম্পানি, অংশীদারি, এক মালিকানা সব ধরনের ব্যবসায় আলাদা সত্তা হিসেবে বিবেচনা করে হিসাব নিকাশ করা হয়। ব্যবসায় নিজ নামে লেনদেন ও অন্যান্য আর্থিক কার্যাবলী সম্পন্ন করতে পারে মূলত এই ব্যবসায়িক সত্তা ধারণা অনুসারে। এরপর দেখো ব্যবসায়িক সম্পত্তি এবং দায়কে মালিকের সম্পত্তি ও দায় না ভেবে প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায় ভাবতে হয়।
মালিক কর্তৃক বিনিয়োগ এবং মুনাফার মাধ্যমে অর্জিত সম্পত্তির উপর মালিকের অধিকার বা দাবি থাকে। তাহলে দেখো ব্যবসায় এবং মালিক সম্পূর্ণ আলাদা আমরা বলছি, একই সাথে বলছি যে মালিক যেটি দিবে সেটিকে আমরা কি বলবো, সেটিকে আমরা বলবো যে ব্যবসায়ের ক্ষেত্রে তাদের যে দাবি, সেই দাবিকে আমরা দায় বলতে পারি। এখন এই দায়টা, মালিকের দাবিকে আমরা যদি দায় বলি, সেটিকে আমাদেরকে বলতে হবে অন্তর্দায়। মালিক কর্তৃক বিনিয়োগকৃত যে অর্থ রয়েছে সেটিকে আমরা বলতে পারি অন্তর্দায়। আর পাওনাদার কর্তৃক, আর পাওনাদার যে আমাদের কাছে বিনিয়োগ করে সেটিকে আমরা বলতে পারি বহির্দায়। তো পাওনাদার যেটি বিনিয়োগ করবে সেটিকে আমরা বলতে পারি বহির্দায়। ওকে, তো এই যে অন্তর্দায় এবং বহির্দায়, অন্তর্দায় এবং বহির্দায়ের বিষয়টি আসলে তোমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। অর্থাৎ মালিক যে মূলধন দেয় সেটিকে আমরা অন্তর্দায় বলি, এবং আমাদের যে অন্যান্য বিনিয়োগকারী পাওনাদার রয়েছে, ব্যবসার ক্ষেত্রে পাওনাদার যারা রয়েছে, যারা ঋণপত্রে বিনিয়োগ করে বা ব্যাংক ঋণ যারা দেয়, এ ধরনের যে দ্বারা দায় রয়েছে ব্যবসায়, তাদেরকে আমরা বলতে পারি বহির্দায়। ওকে, এরপরে দেখো চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী আর কি কি করা হয়। এই নির্দেশনা হলো হিসাব নিকাশের ক্ষেত্রে ধরে নিতে হবে যে ব্যবসায় প্রতিষ্ঠানটি অনির্দিষ্ট সময় ধরে চলমান থাকবে। তাহলে আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণা কি বলে, যে ব্যবসায়কাল একটি বছর শেষেই বন্ধ হয়ে যাবে না, বরং আমরা ধরে নিব এই ব্যবসায়টি চলতেই থাকবে, বছরের পর বছর ধরে চলতে থাকবে। অর্থাৎ এক বছরেই আমরা শেষ করে দিব এমনভাবে হিসাব করা যাবে না। তাহলে সকল সম্পত্তি এবং দায়কে একরকম মনে না করে চলতি ও অচলতি বা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী নামক দুই ভাগে ভাগ করা হয় এই চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। এরপর দেখো ব্যয়কে বা খরচকে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় নামক দুই ভাগে ভাগ করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে চলতি সম্পত্তি, স্থায়ী সম্পত্তি বা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দায়, তারপরে আমরা যে দেখলাম মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয়, এই দুটি বিষয়ে কিন্তু করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। ওকে, এরপর দেখো ব্যবসায় প্রতিষ্ঠানটি চলমান থাকবে বিধায় স্থায়ী সম্পত্তিকে অবসায়ন মূল্যে মূল্যায়ন করা যাবে না। তাই স্থায়ী সম্পত্তিকে উদ্বৃত্তপত্রে অবসায়ন মূল্যে প্রদর্শন না করে ক্রয় মূল্যে প্রদর্শন করা হয়। দেখো ক্রয় মূল্যে প্রদর্শন করা হয়। তাহলে স্থায়ী সম্পত্তিকে আমরা হচ্ছে ক্রয় মূল্যে প্রদর্শন করব, অবসায়ন মূল্যে বা বছর শেষে যে মূল্য পাবো সেই মূল্যে প্রদর্শন না করে। এরপরে দেখো অর্থাৎ চলমান প্রতিষ্ঠান ধারণা ক্রয় মূল্য নীতিকে সমর্থন করে। এবার দেখো সম্পত্তির অবসায়ন মূল্য বা লিকুইডেশন ভ্যালু ইকুয়াল টু সম্পত্তির প্রত্যাশিত বিক্রয় মূল্য মাইনাস বিক্রয় খরচ বা অবসায়ন খরচ। স্থায়ী ও অস্পর্শনীয় সম্পত্তির অর্জন মূল্য ব্যবহারিক জীবনকালের মধ্যে বন্টন করার উদ্দেশ্যে অবচয় ও অবলোপনও ধার্য করা হয় এই চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। ওকে, এরপরে দেখো আমাদের হিসাবকাল ধারণা। দেখো হিসাবকাল ধারণা আমাদেরকে হিসাবকাল ধারণা নিয়ে কাজ করতে হবে। হিসাবকাল ধারণা কোনটি রয়েছে, দেখো হিসাবকাল ধারণার নির্দেশনা হলো একটি ব্যবসায় প্রতিষ্ঠানের চলমান জীবনকে কতগুলো কৃত্রিম সময়কালে ভাগ করে নিতে হবে। এটি হতে পারে 1 বছর, এটি হতে পারে 6 মাস, এটি হতে পারে 3 মাস, আমাদের প্রয়োজন অনুসারে। তো এই যে হিসাবকালকে সাধারণত আমরা 1 বছর ধরে করি। এখন এই যে 1 বছর ধরে যে আমরা হিসাবকাল করব, এবং এই প্রত্যেকটা হিসাবকাল সমান হতে হবে, প্রত্যেকটা হিসাবকালের সময়সীমা হতে হবে সমান, এটি বলছে আমাদের হিসাবকাল ধারণা। এটি নির্দিষ্ট হিসাবকাল শেষে সমন্বয় দাখিলা দেওয়া হয় আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি নির্ণয় করা। তাহলে হিসাবকাল ধারণা অনুযায়ী আমরা কি করি, সমন্বয় দাখিলা এবং আর্থিক ফলাফল ও লাভ ক্ষতি নির্ণয় করে থাকি। এরপর দেখো হিসাবকাল শেষে আর্থিক বিবরণী সমূহ, আয় বিবরণী, মালিকের সত্ত্ব বিবরণী, উদ্বৃত্তপত্র, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় হিসাবকাল ধারণা অনুযায়ী। তাহলে হিসাবকাল ধারণা অনুযায়ী আমরা মূলত আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করি, এবং অস্থায়ী এবং নামিক হিসাবগুলোকে বন্ধ করে দেওয়া হয় সমাপনী দাখিলার মাধ্যমে। তাহলে আমরা এই 3টি কাজ করি মূলত হিসাবকাল ধারণার মাধ্যমে। একটি হচ্ছে আমাদের সমন্বয় দাখিলা দেওয়া হয়, এবং হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা হয়, এবং আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করা হয়, এবং অস্থায়ী বা নামিক হিসাবগুলোকে বন্ধ করে দেওয়া হয় সমাপনী দাখিলার মাধ্যমে। তো এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। এরপরে দেখো আর্থিক একক ধারণা। আর্থিক একক, এখন এই যে আর্থিক একক মানে হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আর্থিক একক মানে কি, অর্থের এক অঙ্কে পরিমাপযোগ্য। অর্থাৎ হিসাব বিজ্ঞানে বা অ্যাকাউন্টিংয়ে সেই লেনদেনগুলোই অন্তর্ভুক্ত হবে বা হিসাবের আওতায় আসবে যেগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় এমন কোনো বিষয়কে আমরা হিসাবভুক্ত করতে পারবো না। যদিও সেটি হচ্ছে আমাদের পরোক্ষভাবে ক্ষতির কারণ হতে পারে বা লাভের কারণ হতে পারে, কিন্তু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না হলে আমরা কোনোভাবেই সেগুলোকে কি করতে পারবো না, হিসাব বিজ্ঞানের আওতাভুক্ত করতে পারবো না। দেখো অর্থের মূল্যে পরিমাপ করা যায়, এই ধারণার দুটি সীমাবদ্ধতা রয়েছে। অর্থ হলো
ঘটনা পরিমাপের অস্থিতিশীল মাপকাঠি, কেননা অর্থের ক্রয় ক্ষমতা স্থিতিশীল নয় এবং ব্যবসায়ের এমন অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা অর্থের দ্বারা পরিমাপ করা যায় না। তাহলে দেখো, এই যে আর্থিক এককের কারণে আমাদের কি হয়, কয়েকটি আমাদের সীমাবদ্ধতা বা লিমিটেশন ফেস করতে হয়। এরপরে আমরা আমাদের চলে যাই বকেয়া ধারণা। দেখো, বকেয়া ধারণা বা অনুমান অনুসারে কোম্পানি ওই হিসাবকালেই লেনদেন লিপিবদ্ধ করে যা হিসাবকালে তা সংগঠিত হয়। অর্থাৎ এটি যদি আমি আরো সহজভাবে বলি, দেখো বকেয়া ধারণা অনুযায়ী আমাদের দুটি ভিত্তি আছে, হিসাবের ভিত্তি আছে দুটি। হিসাবের ভিত্তি কয়টি? দুইটি। হিসাবের ভিত্তি আছে দুইটি, ভিত্তি দুইটি। একটি হচ্ছে বকেয়া ভিত্তি, আরেকটি হচ্ছে নগদান ভিত্তি। আরেকটি হচ্ছে নগদান ভিত্তি। নগদান ভিত্তি। এখন এই যে নগদান ভিত্তিতে, প্রথমে আমরা নগদান ভিত্তিটা একটু আলোচনা করে নিই। নগদান ভিত্তিতে যখন নগদ টাকা পাওয়া যায় তখনই তখনই ওটি হিসাবভুক্ত করা হয়। অর্থাৎ আমি এবছর বিক্রি করলাম, কিন্তু আমি সেই টাকা যদি পরের বছর পাই তাহলে ধরে নেওয়া হবে আয়টা হয়েছে পরবর্তী বছরে, কিন্তু এ বছরের আয়ে সেই টাকাগুলো যুক্ত হবে না যদি নগদান ভিত্তিতে বা ক্যাশ বেসিসে আমরা অ্যাকাউন্টিংটা করি। কিন্তু বকেয়া ভিত্তিতে যদি করা হয়, যদি বকেয়া ভিত্তিতে করা হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, এই বছরের আয়কে, অর্থাৎ আয় বা ব্যয়, আয় ও ব্যয় যখন সংগঠিত হবে, আয় ও ব্যয় যখন সংগঠিত হবে তখনই লিপিবদ্ধ করতে হবে। তখনই কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। সংগঠিত হবে তখনই লিপিবদ্ধ করতে হবে। তাহলে আয় ও ব্যয় যখনই সংগঠিত হয় তখনই লিপিবদ্ধ করি আমরা মূলত বকেয়া ভিত্তি অনুসারে। তখনই আমরা লিপিবদ্ধ করি মূলত বকেয়া ভিত্তি অনুসারে। অর্থাৎ তুমি যদি এখন আয় করো, অর্থাৎ এখন তুমি আয় করেছো বাট অর্থ পাওনি, অর্থাৎ তোমার প্রাপ্য হিসাব সংগঠিত হয়েছে, সেক্ষেত্রে আমাদের আয়টাকে এই মাসেই বা আজকের তারিখেই ধরতে হবে, পরবর্তী বছরে আমরা ধরতে পারবো না নগদ পাইনি বলে। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মুনাফা এবং নগদ পাওয়া এক জিনিস নয়, আয় ও ব্যয় এবং নগদ প্রদান করা এক জিনিস নয়। তো তোমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা সবসময় হিসাব করি হচ্ছে বকেয়া ধারণা অনুসারে, অর্থাৎ যখনই আয় ব্যয় সংগঠিত হয় তখনই আমরা লিপিবদ্ধ করি। এটির সাথে নগদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ নগদ পাওয়া বা না পাওয়া এটি জড়িত নয়। তাহলে এই যে বকেয়া ধারণা অনুযায়ী আমাদের হিসাব করতে হবে। নগদ ভিত্তিকে আমরা আউট অফ নগদ ভিত্তির আলোকে আমরা হিসাব কখনোই করার চেষ্টা করব না। এরপরে দেখো, ঐতিহাসিক ব্যয় বা ঐতিহাসিক মূল্যনীতি, এটিকে বলা যায় ঐতিহাসিক ব্যয় না বলে মূল্যও বলতে পারো। তো এই যে ঐতিহাসিক মূল্য মূলত আমাদের ক্রয় মূল্যনীতিকে সমর্থন করে এবং ঐতিহাসিক মূল্যনীতি অনুযায়ী আমরা মূলত স্থায়ী সম্পদগুলো লিপিবদ্ধ করি। দেখো এখানে বলছে যে সম্পত্তিকে ক্রয় মূল্যে বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হবে এই ঐতিহাসিক ব্যয় বা ক্রয় মূল্যনীতি অনুসারে, এবং ক্রয় পরবর্তী বাজার মূল্যে প্রদর্শন করা যাবে না। এরপর দীর্ঘদিন যাবৎ প্রচলিত নীতিবিধায় স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে সাধারণত ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য নীতি ব্যবহার করা হয়। ঐতিহাসিক ব্যয় ব্যবহারের গুরুত্বপূর্ণ সুবিধা হলো এটি যাচাইযোগ্য, অর্থাৎ অসুবিধা বা সীমাবদ্ধতা হলো মূল্যস্ফীতি কিংবা বাজার মূল্য বিবেচনা না করায় ন্যায্য মূল্য প্রদর্শিত হয় না। দেখো, একটি হচ্ছে সুবিধা হচ্ছে যে এটির যেহেতু আমরা ঐতিহাসিক মূল্যে লিখি, অর্থাৎ একেবারে শুরুর মূল্য থেকে দেখাতে থাকি, তো আমরা এটি যাচাই করতে পারি কোথাও কোনো ভুল হয়েছে কিনা। ধরো 5 বছর পরেও আমি শুরুর মূল্যটা দেখতে পাই, তো এই জন্য কত কি অবচয় হয়েছে এই বিষয়গুলো আমরা যাচাই করতে পারি। কিন্তু এর আর একটা সীমাবদ্ধতাও রয়েছে যে যেহেতু বাজার মূল্যের সবসময় ওঠানামা করে, সেক্ষেত্রে আমরা ন্যায্য মূল্যে প্রদর্শন করতে পারি না। এই সীমাবদ্ধতা কিন্তু এই ঐতিহাসিক মূল্যনীতির রয়েছে। এরপরে দেখো ন্যায্য মূল্যনীতি। দেখো ন্যায্য মূল্যনীতি, তাহলে ন্যায্য মূল্যনীতি কি? বর্তমান বাজার দরে বা বর্তমান মূল্যে আমাদেরকে লিপিবদ্ধ করার প্রক্রিয়াই হচ্ছে ন্যায্য মূল্যনীতি। অর্থাৎ সম্পত্তি ও দায়কে ন্যায্য মূল্যে প্রদর্শন করতে হবে। কিছু কিছু সম্পত্তি ও দায় প্রদর্শনের ক্ষেত্রে ঐতিহাসিক ব্যয়ের চেয়ে ন্যায্য মূল্য অধিক গ্রহণযোগ্য হয়ে থাকে। যেমন সিকিউরিটির যে বিনিয়োগের বাজার মূল্য তথ্য সহজেই পাওয়া যায়, বিধায় উক্ত বিষয়টি ন্যায্য মূল্যে প্রদর্শন করা হয়। সাম্প্রতিক মান নীতিমালা অনুযায়ী জমি সহ অনেক সম্পত্তির ক্ষেত্রেই ন্যায্য মূল্য নীতি ব্যবহার করা হয়। তাহলে কিছু কিছু সম্পত্তি যেমন আমরা শেয়ারে বিনিয়োগ, এই ক্ষেত্রে আমরা কি করব? ন্যায্য মূল্যে সবসময় হিসাবভুক্ত করার চেষ্টা করব, কারণ এগুলোর ক্ষেত্রে বাজার দর সবসময় ওঠানামা করে। এরপরে দেখো আয় স্বীকৃতি নীতি। আয় স্বীকৃতি নীতির নির্দেশনা হলো আয়কে সেই হিসাবকালে লিপিবদ্ধ করতে হবে যে হিসাবকালে তা অর্জিত হবে। একটু আগেই তোমাদেরকে আমি বকেয়া নীতি পড়ানোর সময় বলছিলাম যে আয় ও ব্যয় যখন সংগঠিত হবে তখন আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে বকেয়া নীতি অনুসারে। একইভাবে আয় স্বীকৃতি নীতি বলছে যে আয় নিয়ে কাজ করে, অর্থাৎ আয় যখনই সংগঠিত হবে তখনই আমরা লিপিবদ্ধ করব, নগদের সাথে এর কোনো সম্পর্ক নেই। এই নীতির কারণেই অগ্রিম অনর্জিত বা অনুপার্জিত আয়কে আয় হিসাবে স্বীকার করা হয় না, কিন্তু বকেয়া আয়কে আয় হিসাবে স্বীকার করা হয়। অর্থাৎ বকেয়া আয়কে আমরা আয় হিসাবে স্বীকার করব, কিন্তু অনুপার্জিত আয়কে আমরা কি করব? দায় হিসাবে দেখাবো। এই যে যে অনুপার্জিত অগ্রিম বা অনুপার্জিত আয়, এটিকে আমরা সবসময় আয় হিসাবে না বলে এটিকে আমরা বলবো দায়।
তো এই ছিল আমাদের নীতিসমূহ। এরপর দেখো ব্যয় স্বীকৃত নীতি, যেটির আরেক নাম হচ্ছে মিলকরণ নীতি। এখন ব্যয় স্বীকৃতি নীতি কি বলে? ব্যয় বা খরচকে আয়ের সাথে সমন্বয় বা মিল করতে হবে, অর্থাৎ অর্জিত আয়ের সাথে সম্পৃক্ত ব্যয়কে ওই আয়ের বিপরীতে প্রদর্শন করতে হবে। তা দেখো আমরা ব্যয়কে কিভাবে করব? ব্যয়কে মূলত উক্ত বছরের আয় দ্বারা সমন্বয় করব, এজন্য এটিকে বলা হচ্ছে মিলকরণ নীতি। এখন দেখো মোট লাভ নির্ণয়ের জন্য বিক্রয় মূল্য থেকে কৃত পণ্যের ব্যয় বাদ না দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া হয়। এই যে মিলকরণের স্বার্থে আমরা মোট লাভ নির্ণয়ের ক্ষেত্রে কি করি? বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই। এরপর দেখো অগ্রিম বা অগ্রপ্রদত্ত ব্যয়কে ব্যয় হিসেবে গণ্য করা যায় না, কিন্তু বকেয়া ব্যয়কে ব্যয় হিসেবে গণ্য করা যায় এই মিলকরণ নীতি অনুসারে। ধারে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি নির্ণয় করা হয় এই ব্যয় স্বীকৃতি নীতি বা মিলকরণ নীতি অনুসারে। এরপর বলছে দেনাদারের উপর নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি নির্ণয় করা হয় রক্ষণশীলতা নীতি অনুসারে। আয়ের সাথে ব্যয় বা ম্যাচিং বা মিলকরণের উদ্দেশ্য স্থায়ী ও স্পর্শনীয় সম্পত্তির অবচয় অবলোপন লিপিবদ্ধ বা হিসাবভুক্ত করা হয়। এরপরে আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো বলছে পূর্ণ প্রকাশ নীতি। পূর্ণ প্রকাশ নীতি, দেখো আমাদের তোমরা জানো যে আর্থিক বিবরণীর উপাদান হচ্ছে 5টি। আর্থিক বিবরণীর উপাদান কয়টি? 5টি, যার ভিতর তোমরা 4টি বিবরণী দেখতে পারো। আর্থিক বিবরণীর উপাদান তোমরা সবাই জানো 5টি উপাদান, 5টি, কিন্তু এর ভিতর বিবরণী রয়েছে, এর মধ্যে বিবরণী রয়েছে 4টি, এর মধ্যে বিবরণী কয়টি? 4টি। এখন তাহলে আরেকটি বিষয় কি? আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে ফুটনোট বা নোট ও টিকা যেটি আমরা দিই, অর্থাৎ কোনো বিষয় আমরা যদি 4টি বিবরণী অর্থাৎ বিষাদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী, এই 4টি বিবরণীর মধ্যে যদি আমরা দেখাতে না পারি, সেক্ষেত্রে আমরা সেগুলোকে আমরা ফুটনোট আকারে দেখাই। সেগুলোকে আমরা কোথায় দেখাই? ফুটনোট আকারে দেখাই। এখন এই যে আর্থিক বিবরণীর সাথে সংযুক্ত টিকায় প্রদর্শন করতে হবে, এই বিষয়গুলোই হচ্ছে পূর্ণ প্রকাশ নীতির মূল কথা। যেমন অবচয় ধার্যের পদ্ধতি, মজুদ পণ্য কিভাবে মূল্যায়ন করেছি, তো সম্ভাব্য দায় আমরা দেখাইনি, এই বিষয়গুলো আমাদেরকে বলে দিতে হবে, ফুটনোট আকারে বলে দিতে হবে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আমরা আমাদের এই অধ্যায় সংক্রান্ত যে বিষয়গুলো তোমাদের জানার প্রয়োজন ছিল সেগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম। এখন আমরা চলে যাব আমাদের এমসিকিউতে। আমাদের এমসিকিউ নিয়ে কি কি আছে এই অধ্যায়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং এই অধ্যায় সংক্রান্ত এমসিকিউ সলভ করতে গিয়ে আরও কোনো বিষয় আলোচনা করতে হয় কিনা সেগুলো আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এখন দেখো প্রথম যে এমসিকিউটি রয়েছে, সোহেল অ্যান্ড কোম্পানি এর সমাপনী মজুদ এর ক্রয় মূল্য হচ্ছে 15,50,000 টাকা, বাজার মূল্য 20 লক্ষ টাকা। কোন নীতি অনুযায়ী সমাপনী মজুদ পণ্য 15,50,000 টাকা ধরা হয়েছে? এখন দেখো আমরা সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করি। সমাপনী মজুদ পণ্য একটি চলতি সম্পদ, এবং চলতি সম্পদগুলো সবসময় আমরা মূল্যায়ন করব রক্ষণশীলতার নীতি অনুযায়ী। সমাপনী মজুদ পণ্য একটি চলতি সম্পদ, তো এই চলতি সম্পদ আমরা সবসময় কোন নীতি অনুযায়ী লিপিবদ্ধ করব? সেটি হচ্ছে রক্ষণশীলতার নীতি। তো এই রক্ষণশীলতা নীতি, এবং এই রক্ষণশীলতা নীতি বলে যে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটিতে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। তাহলে রক্ষণশীলতা নীতি আমাদেরকে কি বলে? যেটি কম, দুটির মধ্যে যেটি কম সেটিতে লিপিবদ্ধ করা, যেটি কম সেটি হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে আমাদের এই যে দুইটা মূল্য দেওয়া রয়েছে 20 লক্ষ এবং 15,50,000, এর ভিতর আমাদের 15,50,000 যে আমরা লিপিবদ্ধ করলাম এটি করেছি মূলত রক্ষণশীলতা নীতি অনুযায়ী। এরপরে দেখো কোনটি আইএফআরএস এর পূর্ণরূপ? কোনটি আইএফআরএস এর পূর্ণরূপ? তো এই যে আইএফআরএস এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এখন আমরা একটু অপশনগুলো দেখি। এখানে বলছে রেকর্ডিং, যে কথাটাই ভুল রয়েছে। এরপরে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তো আসবে না, এবং এই যে স্ট্যান্ডার্ড এটির সাথে একটি এস হওয়ার কথা। এরপর দেখো ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, অর্থাৎ এইখানে সবগুলো বানান এবং স্পেলিংগুলো এবং সব কিছুই ঠিক আছে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে সি বা গ। এরপরটা দেখো যে ইন্টারনাল বলছে, ইন্টারন্যাশনাল না বলে। এরপর দেখো স্ট্যান্ডার্ডের সাথে এস নাই, তাহলে আমাদের এটাই অ্যান্সার হবে গ। এরপর আমরা 3-এ চলে যাব, 3 নং এমসিকিউতে চলে যাব। 3 নং এমসিকিউ যেটি রয়েছে, কোন ধারণার ভিত্তিতে হিসাব চক্রের পুনরাবৃত্তি ঘটে? অর্থাৎ হিসাব চক্র যে চলতেই থাকে এটি কিভাবে হয়, এটি কোন নীতির উপর ভিত্তি করে হয়? দেখো আমরা যে হচ্ছে
হিসাবকাল ধারণা পড়েছি, ঐতিহাসিক মূল্য ধারণা পড়েছি, সামঞ্জস্য ধারণা, চলমান ব্যবসায় প্রতিষ্ঠান ধারণা পড়েছি। এখন আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণা বলেছিল যে ব্যবসায় প্রতিষ্ঠান 1 বছরেই বন্ধ হয়ে যাবে না, এটি বছরের পর বছর চলতে থাকবে। এটি আমাদেরকে বলেছে চলমান ব্যবসায় ধারণা বা চলমান প্রতিষ্ঠান ধারণা। এবং এর ফলে কিন্তু এই যে হিসাব চক্র, যে লেনদেন শনাক্তকরণ থেকে শুরু হয় এবং আমাদের যে সমাপনী দাখিলার মাধ্যমে সেটি শেষ না হয়, বরং পরবর্তী বছরে আবারও লেনদেন শনাক্তকরণের মাধ্যমে আবারও শুরু হয়। তো এটির পুনরাবৃত্তি মূলত ঘটে হচ্ছে চলমান ব্যবসায় ধারণার মাধ্যমে। কোনটির মাধ্যমে? চলমান ব্যবসায় ধারণা বা চলমান প্রতিষ্ঠান ধারণা। এরপরে আমরা MCQ 4-এ চলে যাই। আমরা MCQ 4 যেটি রয়েছে, দেখো 10,000 টাকার মুনাফা অর্জন মানে কারবারে 10,000 টাকা নগদ, নগদ থাকা নয়। কারবারে 10,000 টাকা নগদ থাকা নয়। এই বাক্যটির সাথে নিচের কোন যুক্তিটি সম্পর্কযুক্ত? আমি তোমাদেরকে একটু আগে আলোচনার সময় বলছিলাম যে বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তি। আমরা বলেছি যে আমরা নগদান ভিত্তিতে হিসাব করব না, তাহলে আমরা কোন ভিত্তিতে করব? বকেয়া ভিত্তিতে। অর্থাৎ আয় আয় স্বীকৃতি নীতিও আমরা পড়েছি, মিলকরণ নীতিও আমরা পড়েছি। তো এই যে আয় স্বীকৃতি নীতি আমাদেরকে বলেছে যে আয় যখন হবে তখনই আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে, নগদ পেয়েছি কিনা এটি মুখ্য বিষয় নয়। অর্থাৎ এই যে 10,000 টাকা আমরা যে মুনাফা অর্জন করেছি বা আয় হয়েছে, এটির সাথে নগদ পেতে হবে এমন কোনো শর্ত নেই। এখন এটির মানে আসলে কি বোঝায়? যে পূর্ণপ্রকাশ নীতি, তো আমরা যে মুনাফা তো পূর্ণপ্রকাশ নীতি অনুযায়ী করি না। নগদে পণ্য বিক্রয় করলে লাভ বেশি হবে এমন কোনো শর্ত নেই। নগদ টাকা ও মুনাফা দুটি ভিন্ন বিষয়। এই যে আমাদের বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তি এবং আয় স্বীকৃতি নীতি, এই নীতি দুটি বলে যে আমাদেরকে নগদ টাকা পাওয়া কোনো বিষয় নয়, বরং আমাদের আয় হলে সেটি লিপিবদ্ধ করতে হবে, মুনাফা আকারে লিপিবদ্ধ করতে হবে। তো এই যে নগদ টাকা এবং মুনাফা দুটি ভিন্নার্থক, অর্থাৎ এর মুনাফা এবং নগদের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ নাম্বার অপশনটি কারেক্ট। কি অনুযায়ী? আয় স্বীকৃতি নীতি অনুযায়ী। এরপর দেখো নগদে লেনদেন করলে মুনাফা বৃদ্ধি পায় এমন কোনো শর্ত আমরা কিন্তু কখনো পাইনি। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। এরপর দেখো আইএএস এর পূর্ণরূপ কি? আইএএস এর পূর্ণরূপ কি? তোমরা যারা ক্লাসটি করছো, তোমরা যারা ক্লাসটি দেখছো, তারা কিন্তু কমেন্টে জানাতে পারো। তারা কিন্তু আমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। তো এখন দেখো আইএএস এর পূর্ণরূপ কি? আমি তোমাদেরকে প্রথমেই অ্যাকাউন্টিং বডির ভিতর পড়িয়েছিলাম যে আইএএসবি আইএসবি হচ্ছে আমাদেরকে আইএফআরএস দেয়, এবং এই আইএফআরএস অনুসারে কি হয়? আইএএস হয়। আমরা বেশ কিছু আইএএসও দেখেছি, IAS 1 দেখেছি, IAS 12 দেখেছি, IAS 16 দেখেছি, 17 দেখেছি। তো এই যে আইএএস এর পূর্ণরূপ কি? আইএএস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। তো দেখো এই যে ইন্টারন্যাশনাল আছে, অ্যাকাউন্টিং আছে, কিন্তু এই যে স্ট্যান্ডার্ডের সাথে এস না থাকার কারণে এটি হচ্ছে না। এবার দেখো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, অর্থাৎ এখানে সবগুলোই কারেক্ট আছে। তাহলে অ্যান্সার হবে আমাদের বি। অ্যান্সার হবে কি? বি। এখানে ইন্টারন্যাশনালিটা ভুল করছে এবং স্ট্যান্ডার্ডের সাথে এস নাই, তবে ইন্টারন্যাশনালি এখানেও ন্যাশনালি দিয়েছে, তো এগুলো হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। এরপর দেখো কোন সম্পত্তির ক্ষেত্রে ক্রয় মূল্য নীতি প্রযোজ্য? কোন সম্পত্তির ক্ষেত্রে ক্রয় মূল্য নীতি প্রযোজ্য? দেখো আমরা ক্রয় মূল্যে লিপিবদ্ধ করি কোনগুলো? ক্রয় মূল্য। ক্রয় মূল্য নীতির আরেকটি নাম রয়েছে, ক্রয় মূল্য নীতির আরেকটি নাম রয়েছে, ক্রয় মূল্য নীতির আরেকটি নাম রয়েছে ঐতিহাসিক মূল্যনীতি। কোন নীতি? ঐতিহাসিক মূল্যনীতি। ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্য নীতি অনুসারে আমরা মূলত স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করি। তাহলে আমরা স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করি হচ্ছে ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্যনীতি অনুসারে। এবং এই দেখো চলতি সম্পত্তি আমরা লিপিবদ্ধ করি কিন্তু কোন নীতি অনুসারে? রক্ষণশীলতা অনুসারে। কোনটি অনুসারে? রক্ষণশীলতা অনুসারে, রক্ষণশীলতা নীতি অনুসারে। ওকে। এরপরে বলছে বিনিয়োগ অস্পর্শনীয় সম্পদ। তো বিনিয়োগ দেখো একটু আগে আমরা বলছিলাম বিনিয়োগ যদি শেয়ারে হয় সেক্ষেত্রে আমরা ন্যায্য মূল্যে লিপিবদ্ধ করব। তো আমাদের এটির অ্যান্সার হবে মূলত ঘ। আমাদের এটির অ্যান্সার হবে ঘ। এরপরে দেখো সত্তা ধারণা অনুসারে ব্যবসায়িক সত্তা বা চলমান ব্যবসায়িক সত্তা ধারণা অনুসারে মালিক কর্তৃক সরবরাহিত মূলধন ব্যবসায়ের কি? একটু আগে তোমাদেরকে বলছিলাম যে সত্তা ধারণা অনুযায়ী ব্যবসায়ী এবং মালিককে সম্পূর্ণ পৃথক বিবেচনা করতে হবে। ব্যবসায়ী এবং মালিক কি? সত্তা ধারণা অনুসারে ব্যবসায় ও মালিক সম্পূর্ণ পৃথক। ব্যবসায় ও মালিক সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ আলাদা। তো এক্ষেত্রে মালিক যেটি দিবে সেটিকে আমরা দায় বলবো। কোন দায় বলবো? অন্তর্দায় বলবো। এটিকে আমরা বলবো অন্তর্দায়। বহির্দায় আবার বলা যাবে না, এটিকে আমাদেরকে বলতে হবে অন্তর্দায়। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। এরপর দেখো মণিহারি দ্রব্যাদি। মণিহারি দ্রব্যাদি সম্পদ নয়, খরচ হিসাবে দেখানো উচিত। এটি কোন নীতির অনুসারে?
দেখো আমাদেরকে, আমরা যখন বস্তুনিষ্ঠতা নীতি পড়েছিলাম একটু আগে, বস্তুনিষ্ঠতা নীতি আমাদেরকে বলেছিল ছোট বা কম মূল্যের জিনিসপত্রকে আমরা চলতি সম্পদ হিসেবে না দেখিয়ে আমরা কি করতে পারি, এটিকে খরচ হিসাবে দেখাতে পারি। এই যে সেই কথাটি বলছে মণিহারি বা সম্ভার, মণিহারি বা সম্ভারের ক্ষেত্রে আমরা যদি সেটি স্বল্প অ্যামাউন্ট হয়, ধরো 200 টাকা, 100 টাকা, 500 টাকা, এক্ষেত্রে আমরা কি করব, সেটিকে সম্পদ হিসেবে দেখিয়ে বারবার আমরা সেটিকে অবলোপন না করে বরং কি করব, একবারে খরচ হিসেবে দেখিয়ে যাব, যেহেতু সেটা একটি ছোট অঙ্কের অ্যামাউন্ট ছিল বা ছোট অঙ্ক ছিল। তো এটি করা হয় মূলত বস্তুনিষ্ঠতার নীতি অনুসারে। কোন নীতি অনুসারে? বস্তুনিষ্ঠতার নীতি অনুসারে। এটি করা হয় মূলত বস্তুনিষ্ঠতার নীতি অনুসারে। এরপরে দেখো কামাল অ্যান্ড সন্সের কারবারের অবচয় নির্ধারণে বিভিন্ন বছর বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়। এতে ব্যবস্থাপনা বৈচিত্র্যের স্বাদ উপভোগ করে, কিন্তু এটি হিসাব বিজ্ঞানের কোন নীতি লঙ্ঘন করে সেটি তোমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো এক এক সময় এক এক ধরনের নীতি অনুসরণ করে, এর ফলে আসলে কোনটি ঘটে? আমাদের হিসাব বিজ্ঞানের সামঞ্জস্যতা নীতি বলে, সামঞ্জস্যতা নীতি যেটি রয়েছে, এই যে একেবারে নিচে তোমরা দেখতে পাচ্ছ সামঞ্জস্যতা নীতি, এই নীতি বলে যে প্রতি বছর একই পদ্ধতিতে অবলম্বন করতে হবে। প্রতি বছর কি করতে হবে? বা প্রতি হিসাবকালে একই পদ্ধতিতে হিসাব করতে হবে। কি করতে হবে? একই পদ্ধতিতে হিসাব করতে হবে। অর্থাৎ তুমি এবছর তুমি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় করবা, পরের বছর ক্রমহ্রাসমান করবা, এমন হবে না। এবছর তুমি সরাসরি পদ্ধতিতে কুড়িন অবলোপন করবা, পরের বছর সঞ্চিতি পদ্ধতিতে করবা, এমন করা যাবে না। তাহলে আমাদেরকে প্রতি হিসাবকালে একই পদ্ধতিতে হিসাব করতে হবে। কোন নীতি অনুযায়ী? সামঞ্জস্যতা নীতি অনুসারে। এবং যেহেতু এরা হচ্ছে বৈচিত্র্যের স্বাদ উপভোগ করে এবং বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে এক এক সময়, তো এটি লঙ্ঘিত হয়েছে আমাদের সামঞ্জস্যতা নীতি। কোনটি লঙ্ঘিত হয়েছে? সামঞ্জস্যতা নীতি। এরপর দেখো হিসাব বিজ্ঞানের নিচের কোন নীতি অগ্রিম খরচকে সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছে? তাহলে হিসাব বিজ্ঞানের কোন নীতি অগ্রিম খরচকে সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছে? অগ্রিম খরচকে সম্পদ হিসেবে স্বীকৃতি দেয় কোন নীতি? অগ্রিম খরচকে সম্পদ হিসেবে স্বীকৃতি দেয় কোন নীতি? দেখো অগ্রিম খরচ যেটি রয়েছে, অগ্রিম খরচকে আমরা সম্পদ বলবো কোন নীতি অনুসারে? দেখো যেহেতু আমরা একটু আগে পড়ছিলাম যে ব্যবসায় একটি চলমান প্রতিষ্ঠান, অর্থাৎ চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে ব্যবসায় কি হবে, বছরের পর বছর চলতে থাকবে। এজন্য আমরা অগ্রিম খরচকে এক বছরের ব্যয় না দেখিয়ে এটিকে সম্পদ হিসেবে বিবেচনা করব। তাহলে এটিকে আমরা বলতে পারি চলমান প্রতিষ্ঠান ধারণা বা চলমান ব্যবসায় সংক্রান্ত ধারণা অনুসারে অগ্রিম খরচকে আমরা কি বলি? চলতি সম্পদ। অগ্রিম খরচকে আমরা কি বলি? চলতি সম্পদ। এবার দেখো হিসাবকাল নীতি অনুযায়ী কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করে দিতে হয়? দেখো হিসাবকাল নীতি অনুযায়ী আমরা কি করি? কিছু হিসাবকে বছর শেষে সমাপনী দাখিলার মাধ্যমে, কিসের মাধ্যমে করি? সমাপনী দাখিলার মাধ্যমে, সমাপনী দাখিলা বা জাবেদার মাধ্যমে বন্ধ করে দিই। এবং সেই হিসাবগুলো কি তোমার কাছে সেটি জানতে চেয়েছে। তাহলে দেখো এগুলো হচ্ছে মূলত আমাদের আয় ব্যয় এবং উত্তোলন হিসাব। কি কি হিসাব? আয় ব্যয় এবং উত্তোলন, এই তিনটি হিসাব আমরা বন্ধ করে দিতে পারি। তাহলে এই তিনটি হিসাবকে আমরা বলতে পারি নামিক হিসাব। এই তিনটি হিসাবকে বলা হয় কি? নামিক হিসাব। এখন এখান থেকে আয় ব্যয় উত্তোলন তিনটিই থাকতে পারে, দুইটি থাকতে পারে, বা নামিক নামেও লেখা হতে পারে। এখানে দেখো আয় এবং ব্যয় হিসাবের কথা বলছে, তো আমরা দাগাবো অপশন ক। এছাড়াও হতে পারে এখানে নামিক হিসাব হতে পারে, উত্তোলন হিসাব হতে পারে। ওকে, এরপর দেখো হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠানের নামে হিসাব রাখা হয়? দেখো আমরা পড়েছি যে সত্তা ধারণা, হিসাব বিজ্ঞানের যে সত্তা ধারণা রয়েছে, তো এই হিসাব বিজ্ঞানের সত্তা ধারণা অনুসারে আমরা কি করি? ব্যবসায়ের নামে আলাদা হিসাব করি, আলাদা হিসাব করি, মালিককে সম্পূর্ণ আলাদা রাখি এবং মালিকের মূলধনকে আমরা বলেছি অন্তর্দায়। সেটি কোন নীতি অনুসারে? সেটি হচ্ছে আমাদের ব্যবসায়িক সত্তা নীতি। অর্থাৎ ব্যবসায় একটা আলাদা সত্তা রয়েছে, অর্থাৎ কৃত্রিম ব্যক্তি সত্তা রয়েছে। তাহলে এই যে কোন নীতি অনুসারে? ব্যবসায়িক সত্তা নীতি অনুসারে আমরা ব্যবসায়কে আলাদা নামে হিসাব রাখি, ব্যবসায়ের হিসাব আলাদা নামে রাখতে পারি। এরপরে দেখো চলতি সম্পদের মূল্যায়ন করা হয় কোন নীতি অনুসারে? চলতি সম্পদের মূল্যায়ন, দেখো চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ, তাই না? তাহলে চলতি সম্পদগুলোকে আমরা সবসময় কোন নীতি অনুসারে লিপিবদ্ধ করব? দেখো চলতি সম্পদকে, যেমন হচ্ছে মজুত পণ্য, চলতি সম্পদের ভিতর মজুত পণ্য আসতে পারে, আরও অগ্রিম খরচ আসতে পারে। তো এগুলোকে আমরা মূলত রক্ষণশীলতা নীতি অনুসারে কম মূল্যে দেখাবো। এগুলোকে আমরা রক্ষণশীলতা নীতি অনুসারে কি করব? কম মূল্যে দেখাবো। দুটির মধ্যে যেটি কম, বাজার মূল্য এবং হচ্ছে বাজার মূল্য এবং ক্রয় মূল্য, বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি কম, বাজার মূল্য ও ক্রয় মূল্যের মধ্যে কম মূল্যে
দেখাবো হচ্ছে রক্ষণশীলতার নীতি অনুসারে, কম মূল্যে দেখাবো। ওকে, তাহলে আমাদের এটি হচ্ছে রক্ষণশীলতার নীতি অনুসারে। এরপরে দেখো হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে স্থায়ী সম্পত্তি লিপিবদ্ধ করা হয়। দেখো স্থায়ী সম্পত্তির কথা বলছে, তো স্থায়ী সম্পত্তি আমরা দেখেছি এটি হচ্ছে আমরা ক্রয় মূল্য নীতি বা হচ্ছে ঐতিহাসিক মূল্য নীতি অনুসারে লিপিবদ্ধ করে থাকি ক্রয় মূল্যে। তাহলে স্থায়ী সম্পদ কোন মূল্যে লিপিবদ্ধ করি? স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করি আমরা ক্রয় মূল্যে। স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করি আমরা হচ্ছে ক্রয় মূল্যে, যেটিকে আমরা ঐতিহাসিক ব্যয় নীতি বলতে পারি। যে এটিকে আমরা মূলত ক্রয় মূল্যে লিপিবদ্ধ করি। কিসে লিপিবদ্ধ করি? ক্রয় মূল্যে লিপিবদ্ধ করি। এরপরে দেখো গ্যাপের পূর্ণরূপ কি? গ্যাপের পূর্ণরূপ কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। গ্যাপের পূর্ণরূপ কি? এটা হচ্ছে আমেরিকান ভিত্তিক, আমেরিকান বেসড হচ্ছে প্রিন্সিপালস বা নীতিমালা। তো এই যে আমেরিকান বেসড নীতিমালাকে আমরা মূলত সংক্ষেপে গ্যাপ বলি। এখন এই যে গ্যাপের পূর্ণরূপ কি তোমাদেরকে আমি পড়িয়েছি প্রথমে। দেখো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এখানে অ্যাকাউন্টিং শুরুতে দিয়ে দিয়েছে, এজন্য হচ্ছে না জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আছে। দেখো এস দেয়নি, যে প্রিন্সিপাল মানে হচ্ছে প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, আর আমরা পড়ছি হচ্ছে নীতিমালা, যেটির বানান হচ্ছে প্রিন্সিপালস। দেখো প্রিন্সিপালস, তো এই বানানগুলো খেয়াল রাখতে হবে। এখন দেখো এরপরটা বলছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, অর্থাৎ এই বানানটা কারেক্ট আছে এবং সবগুলো পূর্ণরূপই ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে গ। এরপরে দেখো এফএএসবি এর পূর্ণরূপ কি? এফএএসবি এর পূর্ণরূপ কি? এফএএসবি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, দেখো আমাদের প্রথমটিতে রয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে এসও রয়েছে, বোর্ডও আছে, তাহলে সবগুলো কারেক্ট। তাহলে অ্যান্সার হচ্ছে ক। এরপরে দেখো রক্ষণশীলতার নীতির প্রভাবে কি ঘটে? রক্ষণশীলতার নীতির প্রভাবে কি ঘটে? দেখো রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা কি করি? চলতি সম্পদগুলো লিপিবদ্ধ করি। এখন সমাপনী মজুত পণ্য একটি চলতি সম্পদ, এটি লিপিবদ্ধ করা হয়। কুঋণ সঞ্চিতি ধার্য করা হয় রক্ষণশীলতার নীতি অনুযায়ী, যেহেতু আমরা প্রাপ্য হিসাবে সব টাকা আদায় করতে পারবো না, এই জন্য রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা কি করি? কুঋণ সঞ্চিতিও ধার্য করি। তাহলে অপশন 1 এবং 2 ঠিক আছে। স্থায়ী সম্পত্তিকে আমরা ক্রয় মূল্যে লিপিবদ্ধ করি মূলত ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী। কোনটি অনুযায়ী? ঐতিহাসিক ব্যয় বা মূল্য নীতি অনুসারে, ঐতিহাসিক মূল্য নীতি অনুসারে। তাহলে আমাদের এই যে অপশন 3 যেটি রয়েছে এটি হচ্ছে না, তাহলে অ্যান্সার হবে 1 ও 2। অ্যান্সার হবে কি? 1 ও 2। ওকে, এরপর দেখো জনাব তুহিনের ব্যবসায়ের বিনিয়োগের অনাদায়ী সুদ হচ্ছে 12,000 টাকা। রাজস্ব স্বীকৃতি, রাজস্ব মানে হচ্ছে আয়, আয় আয় স্বীকৃতি নীতি। তাহলে আয় স্বীকৃতি নীতি অনুযায়ী এই অনাদায়ী সুদ হিসাবভুক্ত করতে হবে। দেখো আমরা আয় পেয়েছি কিনা, অনাদায়ী মানে হচ্ছে বকেয়া আয়। দেখো বিনিয়োগের অনাদায়ী সুদ মানে হচ্ছে বকেয়া আয়, বিনিয়োগের অনাদায়ী সুদ মানে হচ্ছে বকেয়া আয়। তাহলে এই যে বকেয়া আয়, এই বকেয়া আয়কে আমরা কখন হিসাবভুক্ত করব? বকেয়া আয়কে যখনই আয় হবে তখনই হিসাবভুক্ত করব। এটি নগদে পেয়েছি নাকি অনাদায়ী রয়েছে নাকি বকেয়া রয়েছে, এটি আমাদের বিবেচ্য বিষয় নয়। তাহলে এই যে আয় স্বীকৃতি নীতি অনুযায়ী আয় বিবরণীতে এটিকে আয় হিসাবে দেখাতে হবে, অবশ্যই দেখাতে হবে। আয় বিবরণীতে ব্যয় হিসাবে দেখানোর কোনো সুযোগ নেই, যেহেতু এটি ব্যয় নয়, এটিকে আমরা ব্যয় হিসাবে দেখাতে পারবো না। আর্থিক অবস্থার বিবরণীতে দেখো বকেয়া আয় আমাদের জন্য সবসময় একটি সম্পদ, বকেয়া আয় আমাদের জন্য সবসময়ই সম্পদ। তাহলে আমাদেরকে এটিকে, যেহেতু একটি সমন্বয় দাখিলা এবং সমন্বয় দাখিলার প্রভাব তোমরা জানো বিশদ আয় বিবরণীতেও পড়বে এবং আর্থিক অবস্থার বিবরণীতেও পড়বে। দেখো এখানে বলছে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ হিসেবে দেখাতে হবে, তাহলে 1 ও 3 দুটি বিষয়ই কারেক্ট। শুধুমাত্র আয়কে তো আর আমরা ব্যয় হিসাবে দেখাতে পারবো না, এই জন্য 2 নাম্বার আমরা নিতে পারছি না। তাহলে খ নং হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে খ। এবার দেখো সমন্বয় দাখিলার ভিত্তি হচ্ছে হিসাবকাল ধারণা, বকেয়া ভিত্তি, আয় চিহ্নিতকরণ, আয় ব্যয় সংযোগ নীতি বা মিলকরণ নীতি। এই যে আয় ব্যয় সংযোগকে আমরা বলতে পারি মিলকরণ নীতি। দেখো সমন্বয় দাখিলার ক্ষেত্রে আমরা যেমন হিসাবকাল ধারণা বিবেচনা করি, অর্থাৎ পরের বছরে আমরা সম্পদকে ব্যবহার করতে পারবো, এই জন্য হিসাবকাল ধারণাকে বিবেচনা করি। বকেয়া ভিত্তিতে আমরা হিসাব করি নগদান ভিত্তির পরিবর্তে, এই কথাটিও ঠিক আছে। আয় চিহ্নিতকরণ মানে আয় স্বীকৃতি নীতি এবং মিলকরণ নীতি, এটিও কিন্তু আমরা মাত্র দেখলাম, এই মাত্র কিন্তু আমরা মিলকরণ নীতির ভিত্তিতে করলাম। তো এই 3টি বিষয় কিন্তু আমরা সমন্বয় দাখিলার ক্ষেত্রে করে থাকি। তাহলে 1, 2, 3 তিনটি হবে আমাদের অ্যান্সার। এরপর দেখো পেশাদারি হিসাব সংস্থা। এখন দেখো পেশাদারি হিসাব সংস্থা হিসেবে বাংলাদেশের ক্ষেত্রে আমি তোমাদেরকে দুটি পড়িয়েছিলাম, একটি হচ্ছে আইসিএবি আর একটি হচ্ছে আইসিএমএবি। এখন এই যে আইসিএবি এবং আইসিএমএবি এই দুটি তো তোমরা একটু আগেই পড়েছো, যে দুটি হচ্ছে বাংলাদেশের প্রফেশনাল বডি।
এখন এই যে প্রফেশনাল বডি মানে হচ্ছে পেশাদারী হিসাব সংস্থা। এখন এআইসিপিএ কি? এআইসিপি হচ্ছে আমেরিকার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ এআইসিপি আমেরিকান ইনস্টিটিউট অফ চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস। তো এই যে চার্টার্ড প্রফেশনাল যারা অ্যাকাউন্ট্যান্টস আছে আমেরিকার ক্ষেত্রে এআইসিপিএ হচ্ছে একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের স্বীকৃতি দিয়ে থাকে। তাহলে এআইসিপিএ প্রফেশনাল বডি, এটি আমেরিকার ক্ষেত্রে, আর বাংলাদেশের ক্ষেত্রে প্রথম দুটি। তাহলে আমাদের অ্যান্সার হবে 1, 2 ও 3। তাহলে আমাদের এটির ক্ষেত্রে অ্যান্সার হবে 1, 2, 3। এরপর দেখো এটি উদ্দীপক দিয়েছে এবং 21 ও 22 নং প্রশ্নের অ্যান্সার করতে বলছে তোমাদেরকে। তাহলে দেখো জনাব জাহিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 2015 সালের 31 ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় তিনি দেখতে পান নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বাবদ 5,000 টাকা তখনও পরিশোধ করা হয়নি। তাহলে এই যে 5,000 টাকা, এই যে 5,000 টাকা, এটি কি রয়েছে? বেতন বকেয়া রয়েছে। তাহলে এখানে কি বলবো? বেতন বকেয়া বা বকেয়া বেতন, বকেয়া বেতন। তাহলে বকেয়া বেতন রয়েছে 5,000 টাকা, এবং অফিস সরবরাহ অব্যবহৃত রয়েছে 700 টাকা। তাহলে এই যে অফিস সরবরাহ বা হচ্ছে অফিস সাপ্লাইজ, এই সাপ্লাইজ হচ্ছে 700 টাকা অব্যবহৃত রয়েছে, যেটি হচ্ছে একটি চলতি সম্পদ। এটি কি? এটি হচ্ছে একটি চলতি সম্পদ। তাহলে এই যে অফিস সাপ্লাইজ রয়েছে চলতি সম্পদ হিসাবে আমরা 7,000 টাকা এটিও দেখাইনি বা সমন্বয় করিনি, এবং পাশাপাশি বকেয়া ব্যয় রয়ে গিয়েছে যেটিও আমরা সমন্বয় করিনি। এখন বলছে হিসাব বিজ্ঞানের কোন ধারণার কারণে উপরোক্ত সমন্বয়টি সাধন করা প্রয়োজন? তাহলে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী উপযুক্ত সমন্বয় দুটি সাধন করা প্রয়োজন? দেখো প্রথমে রয়েছে রক্ষণশীলতা নীতি। এটি অনুযায়ী তোমরা দেখছো যে হচ্ছে আমরা চলতি সম্পদকে আমরা লিপিবদ্ধ করি। রাজস্ব স্বীকৃতি অনুযায়ী শুধুমাত্র আয়কে করি, আয়, এদিকে হচ্ছে শুধু চলতি সম্পদ। এরপরে দেখো ঐতিহাসিক ব্যয় অনুযায়ী শুধুমাত্র স্থায়ী সম্পদ। আর মিলকরণ অনুযায়ী কি করি? আমরা ব্যয়কে ব্যয়কে আয় অনুসারে লিপিবদ্ধ করি, আয় অনুসারে লিপিবদ্ধ করি। এখন দেখো এখানে আমাদের একটা ব্যয় রয়েছে বকেয়া ব্যয়, এবং আরেকটি হচ্ছে সম্পদ রয়েছে। এখন এই যে সম্পদটা আমরা যদি না দেখাই সেক্ষেত্রে আমাদের কি হবে? ব্যয় বৃদ্ধি পাবে এবং পাশাপাশি হচ্ছে আয় দেখানো হচ্ছে না। তো এই দুটি বিষয়কে আমরা যদি অ্যাডজাস্ট বা সমন্বয় করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে মিলকরণ নীতির দ্বারস্থ হতে হবে। অর্থাৎ এই দুটি বিষয় আমরা সমন্বয় করব মূলত মিলকরণ নীতি অনুসারে। কোন নীতি অনুসারে? মিলকরণ নীতি অনুসারে। ওকে, এরপর দেখো উপরোক্ত সমন্বয় দুটি করা না হলে জনাব জাহিনের ব্যবসায় লাভ কত টাকা কম বা বেশি দেখানো হবে? এখন দেখো এখানে আমাদের ব্যয় রয়েছে 5,000 টাকা, বকেয়া ব্যয় রয়েছে 5,000 টাকা, বকেয়া ব্যয় রয়েছে 5,000। ওকে, আর সম্পদ রয়েছে 700 টাকা। তাহলে দেখো এখন এই যে এখানে ব্যয় এবং আরেকটি হচ্ছে সম্পদ। এখন এই যে ব্যয়কে যদি আমরা সম্পদ দিয়ে মাইনাস করি তাহলে 4300 টাকা হচ্ছে আমাদের ব্যয়, 4300 টাকা আমাদের ব্যয় রয়েছে, অতিরিক্ত ব্যয় রয়েছে। এখন যদি এটা আমরা যদি না দেখাই, এই ব্যয়টা যদি আমরা কোনো কারণে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি হবে? ব্যয় কম দেখানো হবে। ব্যয় কি হবে? কম দেখানো হবে। এখন ব্যয় যদি কম দেখানো হয় তাহলে লাভ, আমাদেরকে বলছে লাভের কথা, কি বলছে? লাভ কম বা বেশি হবে। আমরা যদি ব্যয় কম দেখাই, ব্যয় যদি কম দেখাই তাহলে আমাদের কি হবে? লাভ বেশি হবে, লাভ বেশি হবে। কত টাকা বেশি হবে? 4,300 টাকা বেশি হবে, 4,300 টাকা বেশি হবে, লাভ বেশি হবে 4,300 টাকা। তাহলে 4,300 টাকা বেশি, তাহলে অ্যান্সার হচ্ছে গ। এরপর দেখো 31 ডিসেম্বর তারিখে সমাপনী মজুদের মূল্যায়ন করা হয় 40,000 টাকা, কিন্তু ওই তারিখে সমাপনী মজুদের বাজার মূল্য ছিল 50,000 টাকা। তাহলে দেখো 40,000 টাকা আমরা মূল্যায়ন করছি আর 50,000 টাকা ছিল বাজার মূল্য। এখন রক্ষণশীলতার নীতি আমাদেরকে কি বলেছে? যে চলতি সম্পদকে আমাদেরকে দুটি মূল্যের মধ্যে যেটি কম রয়েছে সেটিতে দেখাতে হবে। তাহলে দুটি মূল্যের মধ্যে যেটি কম সেটিতে আমাদেরকে কি দেখাতে হবে? সমাপনী মজুদ পণ্য বা যে কোনো ধরনের চলতি সম্পদ দেখাতে হবে। এই জন্য আমরা 50,000 না দেখিয়ে 40,000 দেখিয়েছি। এখন বলো সমাপনী মজুদ পণ্যের মূল্য বাবদ কত টাকা আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হবে? তাহলে দেখো আর্থিক বিবরণীর বিশদায় বিবরণীতে এবং হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের মধ্যে উভয় ক্ষেত্রেই আমরা সমাপনী মজুদ হিসাবে কত দেখাবো? 40,000 টাকা দেখাবো। অর্থাৎ দুটির মধ্যে এই যে 40 এবং 50-এর মধ্যে এই দুটির মধ্যে যেটি কম সেটি দেখাবো। এরপর দেখো জনাব সাইফুল্লাহ একজন ব্যবসায়ী 2018 সালের 31 ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করার সময় তিনি দেখতে পান যে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বাবদ মোট 10,000 টাকা পরিশোধ করা হয়নি এবং অব্যবহৃত অফিস সাপ্লাইজের পরিমাণ 1,400 টাকা। এখন দেখো
একটা হচ্ছে 10,000 টাকা আমাদের, এটি হচ্ছে বকেয়া বেতন। 10,000 টাকা এটি কি? এটি হচ্ছে বকেয়া বেতন, বকেয়া বেতন। আর এখানে রয়েছে অফিস সাপ্লাইজ, এটি হচ্ছে আমাদের সম্পদ, এটি হচ্ছে আমাদের চলতি সম্পদ, চলতি সম্পদ। তো এই বিষয় দুটি আমরা যদি অ্যাডজাস্ট করতে চাই, এক্ষেত্রে আমাদেরকে মিলকরণ নীতি অনুযায়ী করতে হবে। ব্যয় অনুযায়ী, আয় অনুযায়ী ব্যয়কে আমরা সমন্বয় করি মূলত হচ্ছে মিলকরণ নীতি অনুসারে। এই জন্য আমরা এই যে বকেয়া বেতন রয়েছে এটিকে আমরা সমন্বয় করতে চাইলে আমাদেরকে মিলকরণ নীতি অনুযায়ী করতে হবে। এরপরে দেখো, উপরোক্ত সমন্বয় দুটি সাধন করা না হলে ব্যবসায় লাভ ভাগ ক্ষতি কত টাকা বেশি হবে, লাভ কত টাকা বেশি হবে এটি বলছে। তো দেখো আমরা যদি হচ্ছে এখানে বলছে বেতন একটি ব্যয় 10,000 টাকা, যেটি দেখানো হয়নি। একই সাথে আমাদের একটি সম্পদ রয়েছে যেটি হচ্ছে 1400 টাকা। তাহলে এই 1400 টাকা আমরা বিয়োগ করি, তাহলে আমাদের কত হচ্ছে দেখো, 8,600 টাকা। তো 8,600 টাকা ব্যয়। এখন এই যে ব্যয় যদি আমরা না দেখাই, ব্যয় না দেখালে কি হয়, লাভ বেশি হয়। তাহলে লাভ বেশি হবে আমাদের 8,600 টাকা। কত টাকা বেশি হবে? 8,600 টাকা, যেটি অপশন খতে রয়েছে। তাহলে এটির অ্যান্সার হবে হচ্ছে আমাদের খ। এটির অ্যান্সার কি হবে? খ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 25টি এমসিকিউ অর্থাৎ হিসাব বিজ্ঞানের নীতিমালা সংক্রান্ত যে চ্যাপ্টার ছিল সেখানের বেসিক আলোচনার পর আমরা 25টি এমসিকিউ সলভ করে ফেলেছি। এখন আমরা আমাদের যে পরবর্তী যে অধ্যায় রয়েছে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ, সেটি করব। এখন এই যে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ, প্রাপ্য হিসাব বা হচ্ছে তোমাদের যে দেনাদার সংক্রান্ত এবং কুঋণ সংক্রান্ত যে হিসাব রয়েছে সেটি করার পূর্বে তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের স্কুল অফ এক্সিলেন্সের কিন্তু ফাইনাল রিভিশন কোর্স বা এফআরসি 2026 চলমান রয়েছে। এই এফআরসি 26-এ তোমরা যারা ইতোমধ্যে এনরোল করেছো তারা তো ক্লাস করছোই, পাশাপাশি তোমরা যারা আজকের ক্লাসটি করছো, যারা দেখছো, তারা চাইলে এনরোল করতে পারো। আমাদের কিন্তু প্রাইভেট গ্রুপে সেই ক্লাসগুলো হয় এবং সেখানে কিন্তু আমাদের নিয়মিত প্রতিটি লেকচারের উপর ক্লাস টেস্ট অনুষ্ঠিত হয় এবং তোমাদেরকে অ্যানোটেড স্লাইডগুলো দিয়ে দেওয়া হয়, অর্থাৎ মেন্টর যে নোটগুলো করেন সেগুলো কিন্তু অ্যানোটেড আকারে, স্লাইড আকারে, পিডিএফ আকারে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছে, যারা মানবিকের রয়েছে, যারা আলিমের রয়েছে 2026 এইচএসসি ব্যাচ, তারা কিন্তু চাইলে এনরোল করতে পারো আমাদের এফআরসি 26 কোর্সে। এই কোর্সে এনরোল করতে চাইলে তোমরা আমাদের পেজে নক করতে পারো। আমাদের বিডিএসওই যে ওয়েবসাইট রয়েছে bdsoi.com, এখানে গেলেও কিন্তু তোমরা নিজেরাই এনরোল হতে পারবে। তবে এছাড়াও যে কোনো ধরনের তথ্য বা বিস্তারিত জানতে আমাদের পেজে কিন্তু তোমরা নক দিতে পারো। তো আমরা চলে যাব আমাদের প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করতে। এখন দেখো, প্রত্যাখ্যাত প্রথমে বলছে প্রত্যাখ্যাত প্রাপ্য বিলের জন্য কোন জাবেদাটি লিখতে হবে। প্রত্যাখ্যাত প্রাপ্য বিল, দেখো প্রাপ্য বিল যখন দেনাদার, আমরা যখন কোনো কিছু বিক্রি করি, বাকিতে যখন বিক্রি করি, তখন দেনাদার যদি বিলে স্বীকৃতি দেয় সেক্ষেত্রে আমরা কি করি, লিখি যে প্রাপ্য বিল হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিল ডেবিট, আর লিখি যে বিক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। এখন কোনো কারণে আমাদের যে বিক্রেতা রয়েছে, এই বিক্রেতার যে কোনো সময় তাৎক্ষণিক অর্থের প্রয়োজন হয়, তখন সেই অর্থ ব্যাংকে যদি ভাঙাতে চায় তখন কি করে, সেই ব্যক্তি হচ্ছে ব্যাংকে যদি ভাঙায় তাহলে ব্যাংক কিছু কমিশনের বিনিময়ে ব্যাংকের টাকা বৃদ্ধি করে দেয়, পাশাপাশি এই প্রাপ্য বিল ক্রেডিট করে, এই প্রাপ্য বিল কি করে, ক্রেডিট করে দেয়। আচ্ছা, এখন যদি কোনো কারণে ব্যাংক ওই বিলটি ভাঙাতে না পারে, যদি কারণে এটি করতে যদি ব্যর্থ হয়, অর্থাৎ যে দেনাদার রয়েছে তার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে বা অন্য যে কোনো কারণে যদি হচ্ছে এই বিলটি প্রত্যাখ্যাত হয় ব্যাংক কর্তৃক, সেক্ষেত্রে জাবেদা কি হবে সেটি তোমাদেরকে জানতে চেয়েছে। এখন এই যে প্রত্যাখ্যাত হওয়ার কারণে আমাদের কি জাবেদা হবে, আমাদের দেনাদার বেড়ে যাবে, আমাদের দেনাদার কি হবে, প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, আমাদের যে প্রাপ্য হিসাব রয়েছে সেটি বৃদ্ধি পাবে, পাশাপাশি এই যে প্রাপ্য বিল এটি তো আর থাকলো না, এটিকে আমাদের কমিয়ে দিতে হবে, অর্থাৎ ক্রেডিট করতে হবে, প্রাপ্য বিল ক্রেডিট, প্রাপ্য বিল ক্রেডিট। তাহলে আমাদের প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হলে জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট এবং প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। তো এখানে দেখো কোথায় কি আছে, প্রথমে বলছে প্রাপ্য বিল ডেবিট, এটি হবে হচ্ছে ক্রেডিট, তাহলে আমরা এটি নিতে পারছি না। প্রাপ্য বিল এখানেও ডেবিট, তো আমরা এটিও বাদ। আর দেনাদার হিসাব, দেনাদারের আরেক নাম হচ্ছে প্রাপ্য হিসাব, তো দেনাদার মানে হচ্ছে প্রাপ্য হিসাব এবং হচ্ছে প্রাপ্য বিল, যেটি আমরা মাত্র করলাম, এটি হচ্ছে গ এর সাথে রয়েছে, তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। আর পরেরটিতে দেখো নগদান রয়েছে, নগদান আমাদের এই জাবেদার ক্ষেত্রে আসবেই না, তাহলে ঘ নম্বরও বাদ। আচ্ছা, 1 মার্চ 2014 তারিখে, 1 মার্চ 2014 সালে 90 দিন মেয়াদের প্রদেয় নোটে স্বীকৃতি দেওয়া হলে উক্ত নোটের মেয়াদ পূর্তির দিবস কত তারিখ।
তাহলে দেখো 90, আমরা হচ্ছে 1 মার্চে একটি প্রদেয় নোটে স্বাক্ষর দিয়েছি। এখন 1 মার্চ, মার্চ হচ্ছে আমাদের 31 দিনে, মার্চের দিবস হচ্ছে 31, মার্চের পরে আমাদের এপ্রিল আসে, এপ্রিল হচ্ছে 30 দিনে, এই দুটি মিলে হয় 61। এরপর দেখো মে আসে আবার 31 দিনে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে 29 দিন, প্রয়োজন হচ্ছে 29 দিন। তাহলে আমাদের এই তিনটি মে 29 পর্যন্ত আমাদের 90 দিন হয়, অর্থাৎ 90 দিনের দিনই আমাদেরকে পরিশোধ করতে এমন হবে এমন না, এটির মেয়াদ উত্তীর্ণ হবে 90-এর সাথে একদিন যোগ করে, 90-এর সাথে একদিন যোগ করে। অর্থাৎ আমরা যে 1 মার্চ এই দিনটি আমাদেরকে বাদ দিয়ে নিতে হবে, প্রথম একদিন বাদ দিয়ে নিতে হবে, এজন্য আমরা পরবর্তীতে একদিন যোগ করছি। অর্থাৎ আমাদের মে 30 তারিখে পরিশোধের তারিখ, মে 30 তারিখে কি হবে, মেয়াদ পূর্তির তারিখ। মেয়াদ পূর্তির তারিখ হচ্ছে মে 30, হচ্ছে আমাদের মেয়াদ পূর্তির তারিখ, মেয়াদ পূর্তির তারিখ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম যে দিনে হচ্ছে স্বীকৃতি দিই ওই দিনটি বাদ দিয়ে দেখাবো, এই জন্য আমাদেরকে পরবর্তীতে একদিন যোগ করে দিতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে মে কত, মে 30 তারিখ, মে 30 তারিখ হচ্ছে আমাদের 90 দিন, মে 30। ওকে, এরপর দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। রেওয়া মিলে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত 8,000 টাকা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত? তাহলে রেওয়া মিলে মানে হচ্ছে আমাদের পুরাতন কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে। এখন এই পুরাতন কুঋণ সঞ্চিতি আছে, পুরাতন কুঋণ সঞ্চিতি দেওয়া আছে হচ্ছে আমাদের কত টাকা দেখলা, 8,000 টাকা। বলছে রেওয়া মিলে মানে পুরাতন আছে 8,000 টাকা। বলছে এর সাথে 5,000 টাকা যোগ করতে হবে, মানে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে 5,000 টাকা আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত হয়, 5,000 টাকা আমরা যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের হয় 13,000 টাকা। তাহলে সমাপনী কুঋণ সঞ্চিতির উদ্বৃত্ত হবে 13,000 টাকা। তাহলে সমাপনী কুঋণ সঞ্চিতির উদ্বৃত্ত কত হবে, সমাপনী কুঋণ সঞ্চিতির উদ্বৃত্ত হবে 13,000 টাকা। তাহলে এটির অ্যান্সার হবে 13,000 টাকা। এটির অ্যান্সার কত হবে, 13,000 টাকা। তাহলে ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপর দেখো নোটিং চার্জ কি। নোটিং চার্জ কি, এই যে নোটিং চার্জ, কোনো কারণে আমরা যখন বাকিতে বিক্রয় করি তখন আমরা অনেক সময় দেনাদার আমাদেরকে কি করে, প্রাপ্য বিলে স্বীকৃতি দেয়। এখন এই যে প্রাপ্য বিল যদি কোনো কারণে বা প্রাপ্য নোট কোনো কারণে যদি প্রত্যাখ্যাত হয়, প্রাপ্য নোট যদি কোনো কারণে প্রত্যাখ্যাত হয়, সেক্ষেত্রে যে খরচটি হয় সেটিকে আমরা বলি নোটিং চার্জ। অর্থাৎ প্রাপ্য নোট ভাঙাতে গিয়ে প্রত্যাখ্যান হলে সেটিকে আমরা বলি নোটিং চার্জ। তাহলে এখানে অপশন গতে তোমরা দেখছো প্রাপ্য নোট প্রত্যাখ্যানজনিত খরচ, প্রাপ্য নোট প্রত্যাখ্যানজনিত খরচ। এরপর দেখো প্রাপ্য হিসাবের বিকল্প হিসাব কি, প্রাপ্য হিসাবের বিকল্প হিসাব কি। এখন দেখো প্রাপ্য হিসাবকে আমরা কি কি নামে ডাকতে পারি। প্রাপ্য হিসাবের বিকল্প নাম হচ্ছে, একটা বলছে পুস্তক ঋণ। পুস্তক ঋণ মানে হচ্ছে ধারে ক্রয়। পুস্তক ঋণ মানে কি, ধারে ক্রয়, দুঃখিত, ধারে বিক্রয়। পুস্তক ঋণ মানে হচ্ছে ধারে ক্রয়, পুস্তক ঋণ মানে ধারে বিক্রয়। তাহলে পুস্তক ঋণ মানে হচ্ছে কি, ধারে বিক্রয়। পুস্তক ঋণ হচ্ছে আমাদেরকে প্রাপ্য হিসাব বা দেনাদার আমরা বলতে পারি, পুস্তক ঋণকে আমরা বলতে পারি দেনাদার। আর বলতে পারি দেনাদার হিসাবের আরেক নাম প্রাপ্য, এটা তোমরা সবাই জানো, এটি হচ্ছে দেনাদার। আর ক্রয় খতিয়ানের জেরকে আমরা বলি হচ্ছে পাওনাদার, পাওনাদার। তাহলে আমাদের 1 ও 2কে আমরা প্রাপ্য হিসাবের বিকল্প নাম হিসেবে ডাকতে পারি, কিন্তু গ নাম্বার আমাদের বাদ, গ নাম্বার এখান থেকে বাদ। তাহলে আমাদের এটির অ্যান্সার হবে 1 ও 2, এটির অ্যান্সার হবে কি 1 ও 2। ওকে, এবার দেখো ব্যবসায়িক প্রাপ্যসমূহ হচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্রে প্রাপ্যসমূহ কি, দেখো প্রাপ্যসমূহ অর্থাৎ ব্যবসায়িক প্রাপ্যসমূহ হচ্ছে ধারে বিক্রয়ের ফলে যেগুলো সৃষ্টি হয়, ধারে বিক্রয়ের ফলে যে দেনাদার সৃষ্টি হয়, যে দেনাদার সৃষ্টি হয়। ধারে বিক্রয়ের ফলে আমাদের প্রাপ্য হিসাব সৃষ্টি হতে পারে, প্রাপ্য নোট সৃষ্টি হতে পারে, প্রাপ্য বিল সৃষ্টি হতে পারে। তাহলে আমাদের 1 ও 2 কারেক্ট আছে। আর প্রাপ্য সুদ হচ্ছে আমাদের জন্য সম্পদ, এটি হচ্ছে ব্যবসায়িক প্রাপ্য নয়, এটি হচ্ছে আমাদের সম্পদ। তাহলে 1 ও 2 ঠিক আছে, 3 নম্বরটি হচ্ছে না। তাহলে অ্যান্সার হবে 1 ও 2। এরপরে দেখো প্রাপ্য হিসাব সৃষ্টি হয় কিভাবে, প্রাপ্য হিসাব মূলত কিভাবে সৃষ্টি হয়। দেখো প্রাপ্য হিসাব সৃষ্টি হতে পারে ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে, ধারে পণ্য বিক্রয় হতে, বাকিতে সেবা প্রদানের মাধ্যমে, প্রাপ্য সুদ হতে। দেখো ধারে বিক্রয় করলে আমাদের দেনাদার সৃষ্টি হয়, তাহলে 1 নম্বর কারেক্ট আছে। বাকিতে সেবা প্রদান করলেও আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়, এটিও ঠিক আছে। আর যে প্রাপ্য সুদ, এটি হচ্ছে মাত্র বললাম এটি সম্পদ,
এটি আমাদের ধারে বিক্রয়ের ফলে হয় না, প্রাপ্য হিসাবের মাধ্যমে এর সৃষ্টি হতে পারে না। তাহলে অ্যান্সার হবে 1 ও 2। অ্যান্সার হবে কি 1 ও 2। এবার দেখো প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় কখন, প্রাপ্য হিসাব কখন বৃদ্ধি পায়, প্রাপ্য হিসাব কখন বৃদ্ধি পায়। দেখো প্রাপ্য হিসাব কখন বৃদ্ধি পায়, ধারে পণ্য বিক্রয়ের ফলে বৃদ্ধি পায়, ধারে ধারে সেবা প্রদানের ফলে বৃদ্ধি পায়, অর্থ ধার দেওয়ার ফলে বৃদ্ধি পায়। দেখো ধারে পণ্য বিক্রয় এবং সেবা প্রদানের ফলে আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পেতে পারে বা প্রাপ্য বিলও বৃদ্ধি পেতে পারে, কিন্তু অর্থ ধার দেওয়ার ফলে আমাদের কি হয়, অর্থ ধার দেওয়ার ফলে আমাদের বিনিয়োগ বা সম্পদ বৃদ্ধি পায়। তাহলে এটি আমাদের অ্যান্সার হচ্ছে না, আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 2। আমাদের অ্যান্সার কি 1 ও 2। এরপর দেখো ভবিষ্যৎ ব্যবস্থা সৃষ্টি করা হয় কেন, ভবিষ্যৎ ব্যবস্থা সৃষ্টি করা হয় কেন। ভবিষ্যৎ ব্যবস্থা মানে হচ্ছে সঞ্চিতি। ভবিষ্যৎ ব্যবস্থা মানে কি সঞ্চিতি। ভবিষ্যৎ ব্যবস্থা মানে কি বিভিন্ন প্রকার সঞ্চিতি। ভবিষ্যৎ ব্যবস্থা মানে হচ্ছে বিভিন্ন ধরনের তহবিল বা সঞ্চিতি, তহবিল বা সঞ্চিতি। এখন ধরো সম্পদ প্রতিপূরক তহবিল, সেক্ষেত্রে আমরা সম্পত্তি প্রতিস্থাপন করতে পারবো। দায় পরিশোধের জন্য যদি কোনো বিশেষ সঞ্চিতি বা তহবিল গঠন করি, সেক্ষেত্রে আমরা দায় পরিশোধ করতে পারবো। চলতি মূলধনের জন্য আমরা কোনো ধরনের সঞ্চিতি বা তহবিল তৈরি করি না। চলতি মূলধনের জন্য আমরা কোনো ধরনের তহবিল বা সঞ্চিতি করি না। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 ও 2। আমাদের অ্যান্সার হবে 1 ও 2। এরপর দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো সম্ভাব্য ক্ষতি, ভবিষ্যৎ ব্যবস্থা, প্রতি সম্পত্তি। তো দেখো অনাদায়ী পাওনা বা কুরিন, অনাদায়ী পাওনা বা কুরিন, অনাদায়ী পাওনা বা কুরিন আমরা ধরে নিই যে প্রাপ্য হিসাব বা দেনাদারের একটি অংশ আদায় করা সম্ভব হবে না। তো এটিকেই মূলত আমরা কুরিন বলি। যখন কুরিন হয় তখন আমরা কুরিন ধার্য করি, আর যখন না হয় তখন আমরা সঞ্চিতি হিসাবে রাখি। এখানে সঞ্চিতির কথা বলছে, তো সঞ্চিতিকে আমরা মূলত সম্ভাব্য ক্ষতি হিসেবেই ধরি। ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে আমরা নিই না, ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে আমরা তহবিল গঠন করি। আর প্রতি সম্পত্তি, দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদার বা হচ্ছে দেনাদার যেহেতু একটি সম্পদ, দেনাদার হচ্ছে একটি সম্পদ, এই সম্পদকে যেহেতু কমিয়ে দেয়, যা কিছু যে কোনো হিসাবকে কমিয়ে দিলে বা বিপরীত কাজ করলে সেটিকে আমরা বিপরীত হিসাব বলতে পারি। তো এটিকে আমরা প্রতি বা বিপরীত সম্পত্তি অবশ্যই বলতে পারি। তো প্রতি মানে হচ্ছে বিপরীত, প্রতি মানে হচ্ছে বিপরীত। তাহলে এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি একটি বিপরীত সম্পত্তি, তো এই কথাটিও ঠিক আছে। তাহলে 1 ও 3 আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি হবে 1 ও 3। এরপর দেখো অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায় হলে কি হবে। ধরো অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা ধার্য করে ফেলেছি, আমরা প্রাপ্য হিসাব থেকে টাকা বাদ দিয়ে দেখিয়েছি যে এই টাকা আর আদায় হবে না। ধরো যে কোনো কারণে দেনাদার আমাদেরকে অর্থ না দিয়ে চলে গিয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তাও অর্থ দিচ্ছে না, তো আমরা সেটিকে অনাদায়ী পাওনা বা কুরিন হিসেবে দেখিয়ে দিয়েছি। এখন দেওয়ার পর সেটিকে আমরা কি, সেটি যদি আবার পুনরায় আদায় হয়, ধরো কোনো দেনাদার তুমি 2000 টাকা পাইতা, সে না দিয়ে চলে গেল, এখন তুমি ধরে নিলে এই টাকা আর কখনো পাবো না, তো সেটাকে তুমি ব্যবসায়িক ক্ষেত্রে কি করবা, কুরিন হিসেবে দেখিয়ে ফেলেছো। এখন দেখানোর পর কিছুদিন পর সে এসে বলল যে আমার কাছে 2000 টাকা পাইতা, এটা নিয়ে নাও। তো এক্ষেত্রে কি হবে, তোমাকে তখন আবার কি করতে হবে, সেই তুমি যে কুরিন সঞ্চিতি ধার্য করছিলা সেটাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। আবার নগদ তোমার টাকা বৃদ্ধি পাবে, নগদান হিসাব ডেবিট করতে হবে। ফলে তোমার A+ বা সম্পদ বৃদ্ধি পাবে। পাশাপাশি যেহেতু তুমি কুরিন সঞ্চিতি হিসাবকে আবার ক্রেডিট করতে হবে, কি করতে হবে, কুরিন সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করতে হবে। কুরিন দেখাই দিছিল বেশি আকারে, সেটাকে আবার ক্রেডিট আকারে দেখাতে হবে। কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট করতে হবে, বা কুরিনকেও তোমরা ডেবিট করতে পারো। কুরিন হিসাবকে ক্রেডিট করতে হবে। তো এই যে কুরিন হিসাবকে ডেবিট করলাম, এটা হচ্ছে একটা ব্যয় যখন ক্রেডিটে থাকে তখন কি হয়, ব্যয় হ্রাস পায়। ফলে কি হয়, ওই বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এখন এখানে বলছে যে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাবে, যেহেতু নগদ তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, যে ব্যয় হ্রাস পাওয়া মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পাবে, ব্যয় হ্রাস পেলে আয়ও বৃদ্ধি পায়। তাহলে 1, 2, 3 তিনটাই কারেক্ট আছে, 1, 2, 3 তিনটি বিষয়ই কারেক্ট আছে। তাহলে 1, 2, 3 তিনটাই কারেক্ট। এরপর দেখো প্রাপ্য হিসাবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আদৌ হিসাবে লিপিবদ্ধ না হলে কি হবে। প্রাপ্য হিসাবের এরপর বলছে প্রাপ্য হিসাবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আদৌ হিসাবে লিপিবদ্ধ না হলে, তাহলে দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন যদি আমরা লিপিবদ্ধ না করি সেক্ষেত্রে কি হবে। ধরো আমার প্রাপ্য হিসাব ছিল 5000 টাকা, প্রাপ্য বা দেনাদার ছিল আমার 5000 টাকা, প্রাপ্য হিসাব ছিল
5,000 টাকা। এখন দেখতে পাচ্ছি যে কোনো দেনাদার আমাকে হয়তো 1,000 টাকা আমি আর আদায় করতে পারবো না। এই যে 5,000 টাকা আমার আদায় করার কথা ছিল, এখান থেকে ধরো আমি 1,000 টাকা, এখান থেকে ধরো বা 500 টাকা, 10% ধরো 500 টাকা কুরিন হয়ে গেছে, বা আমি আদায় করতে পারবো না 500 টাকা। এখন এই যে কুরিন, এটা হচ্ছে একটা খরচ। এই খরচ যদি আমি না দেখাই, বলছে আদৌ হিসাবভুক্ত না হলে বা লিপিবদ্ধ না হলে, তাহলে এই কুরিন যদি আমি না দেখাই, তাহলে কি হবে? আমার ব্যয় হ্রাস পাবে। কি হবে? ব্যয় কম দেখানো হবে। কি হবে? এটি না করলে, আমার ব্যয় কম দেখানো হবে, ব্যয় কম দেখানো হবে। ফলে কি হবে? ফলে লাভ বৃদ্ধি পাবে ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। লাভ বাড়বে, মালিকানা সত্ত্ব বা ওইও প্লাস হবে। তাহলে এখানে কি কি বলছে আমরা একটু দেখি। নিট লাভ বাড়বে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, চলতি সম্পদ বাড়বে। দেখো, প্রাপ্য হিসাব থেকে যদি আমরা এই খরচটা বাদ দিতাম, সেক্ষেত্রে আমার প্রাপ্য হিসাব কমে যেত। তো প্রাপ্য হিসাব এখন বেশি রয়েছে, তো সম্পদও বাড়বে, এটি সম্পদও বাড়বে। তাহলে আমাদের 3টি কথাই কারেক্ট আছে। তাহলে 1, 2, 3 তিনটি বিষয়ই কারেক্ট, অর্থাৎ অ্যান্সার হবে ঘ। এরপর দেখো, অনাদায়ী পাওনা ধার্য করা না হলে কি হয়? অনাদায়ী পাওনা ধার্য করা না হলে কি হবে? নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে। অনাদায়ী পাওনা না ধার্য না করলে আমরা মাত্রই দেখলাম নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হয়। নিট মুনাফা কম প্রদর্শিত হওয়ার কোনো সুযোগ নেই, এই কথাটি ভুল আছে। সম্পত্তির মূল্য অতিরিক্ত পরিশোধিত হয়। সম্পত্তির মূল্য বলতে প্রাপ্য হিসাবকে বোঝাচ্ছে এখানে। তাহলে প্রাপ্য হিসাব বেশি দেখানো হয়, যে মাত্র যে আমরা একটা সলভ করলাম উদাহরণের মাধ্যমে, এই কথাটি বলছে। তাহলে 1 ও 3 হচ্ছে কারেক্ট। তাহলে আমাদের 2 নাম্বার কথাটি ভুল আছে, 1 ও 3 কারেক্ট, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ। এরপর দেখো, একটি উদ্দীপক দিয়েছে এবং 3839 নং এমসিকিউ সলভ করতে বলছে তোমাদেরকে। তো আমরা একটু দেখি। জনাব আজাদ ব্যবসায়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে এমন বলছে। তার ব্যবসায়ে অনাদায়ী পাওনার পরিমাণ 5,000 টাকা এবং বছরের শুরুতে সঞ্চিতির উদ্বৃত্ত ছিল 4,000 টাকা। তাহলে দেখো, আমাদেরকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলছে 2,000 টাকা বৃদ্ধি করতে, আর বছরের শুরুতে ছিল হচ্ছে সঞ্চিতি ছিল 4,000 টাকা। বলছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত? তা দেখো, আমরা শুরুতে যে সঞ্চিতি ছিল সেটি ছিল 4,000 টাকা। এর সাথে আমাদেরকে কত বৃদ্ধি করতে বলছে? 2,000 টাকা বৃদ্ধি করতে বলছে। তাহলে বৃদ্ধির পরিমাণ হচ্ছে 2,000 টাকা। তাহলে এই দুটি যোগ করলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। অর্থাৎ সমাপনী সঞ্চিতি বলছে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে সমাপনী সঞ্চিতি বের করতে বলছে, বা বছর শেষে সঞ্চিতির পরিমাণ বের করতে বলছে। তাহলে বছর শেষে সঞ্চিতি হচ্ছে 6,000 টাকা। আমাদের এই যে 5,000 টাকা, এইটি কোনো কাজে লাগছে না, তাহলে এইটি বাদ। এই অতিরিক্ত তথ্যগুলো তোমাদেরকে কনফিউজ করার জন্য দিবে। এই ধরনের তথ্য দেখলেই ওটি আসবে এমন না, অনেক তথ্য অঙ্কের কাজে নাও লাগতে পারে। তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সার হবে গ। এরপর দেখো, আয় ব্যয় হিসাবে অনাদায়ী পাওনা খরচ কত দেখানো হবে? তাহলে দেখো, অনাদায়ী পাওনার পরিমাণ রয়েছে 5,000 টাকা। এটি আমরা একটু লিখি। কুরিন বা অনাদায়ী পাওনা আকারে লেখা আছে, আমরা এটি লিখি। অনাদায়ী পাওনা রয়েছে উক্ত বছরে 5,000 টাকা। তো এই 5,000 টাকা আমরা লিখলাম। পাশাপাশি বলছে যে আরো 2,000 টাকা বৃদ্ধি করতে হবে সঞ্চিতি। তাহলে আমরা লিখব নতুন কুরিন সঞ্চিতি 2,000 টাকা। তাহলে এই দুটি মূলত আমাদের খরচ, উক্ত বছরে খরচ। তাহলে খরচ হচ্ছে আমাদের 7,000 টাকা। কত টাকা? 7,000 টাকা। তাহলে উক্ত বছরে খরচ হিসাবে দেখাতে হবে 7,000 টাকা। ওকে। এরপরে দেখো, আরেকটি উদ্দীপক দিয়েছে, প্রারম্ভিক প্রাপ্য হিসাব বলছে 50,000 টাকা। সমাপনী প্রাপ্য হিসাব বলছে 80,000 টাকা। অলিখিত অনাদায়ী পাওনা 2,000 টাকা। প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। দেখো, আমরা যখন কোনো কুরিন সঞ্চিতি ধার্য করি বা কুরিন অবলোপন করি, তখন সবসময় সেটি সমাপনীর উপর ধার্য করতে হয়। কিসের উপর ধার্য করতে হয়? সমাপনীর উপর। তাহলে আমাদের এই যে প্রারম্ভিকের এখানে কোনো ভ্যালু নেই। প্রথম যে আমাদের যে প্রশ্নটি করেছে, এক্ষেত্রে আমাদের প্রারম্ভিক কোনো কাজে লাগছে না, আমাদের সমাপনীর উপর ধার্য করতে হবে। তাহলে সমাপনীর উপর প্রথমে আমরা যে নতুন কুরিন হয়েছে, যে অলিখিত মানে নতুন, অলিখিত মানে কি? নতুন কুরিন। অলিখিত মানে হচ্ছে নতুন কুরিন। অলিখিত মানে কি? অলিখিত মানে হচ্ছে নতুন কুরিন। ওকে।
এই নতুন কুরিন হচ্ছে 2000 টাকা। তাহলে আমরা আমাদের সমাপনী প্রাপ্য হিসাব ছিল 80,000 টাকা। এখান থেকে নতুন কুরিন আমরা বাদ দিব, হচ্ছে 2000 টাকা। তাহলে আমাদের নিট প্রাপ্য হিসাব কত? নিট প্রাপ্য হিসাব 78,000 টাকা। এর উপরে এই যে নিট প্রাপ্য হিসাবের উপর আমরা হচ্ছে যদি কোনো সঞ্চিতি ধার্য করতে বলে, এই যে 5% সঞ্চিতি ধার্য করতে বলছে, এটি আমরা ধার্য করব। তাহলে এই যে 78,000 টাকার 5% করো, 78,000 ইন্টু 5%, মানে 5/100। তাহলে দুইটা শূন্য কাটো, তাহলে 780 গুণ 5, তাহলে 5 শূন্য শূন্য, 40, 40-এর শূন্য হাতে 4, 5 35 আর 4 39। তাহলে 3,900 টাকা আরও বাদ দিতে হবে। আরও কত বাদ দিতে হবে? 3,900। আচ্ছা, আমাদেরকে সঞ্চিতির পরিমাণ বের করতে বলছে। তাহলে অ্যান্সার হচ্ছে সঞ্চিতির পরিমাণ 3,900 টাকা। 3,900 টাকা হচ্ছে আমাদের সঞ্চিতি। এই যে সন্দেহজনক পাওনা সঞ্চিতি হচ্ছে 3,900 টাকা, যেটি আমাদের অপশন গতে রয়েছে। অপশন কততে রয়েছে? গতে। ওকে, এরপর দেখো বছর শেষে নিট প্রাপ্য হিসাব কত, আমরা এখানেই করে ফেলি। দেখো সঞ্চিতি রয়েছে 3,900 টাকা। এই সঞ্চিতি যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, 3,900 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের কত হয় দেখো, 78 থেকে 3,900 বাদ দিলে 74,100 টাকা। তাহলে এই 74,100 টাকা হচ্ছে নিট প্রাপ্য হিসাব। এই 74,100 টাকা হচ্ছে নিট প্রাপ্য হিসাব বছর শেষে বা সমাপনী নিট প্রাপ্য হিসাব। সমাপনী নিট প্রাপ্য হিসাব। ওকে, তাহলে 74,100 হচ্ছে আমাদের সমাপনী নিট প্রাপ্য হিসাব, যেটি অপশন কতে রয়েছে। ওকে, এরপরে দেখো আরেকটা উদ্দীপক দিয়েছে, বছর শুরুতে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত রয়েছে 50,000 টাকা। উক্ত বছরে ধারে বিক্রয়ের পরিমাণ 90,000 টাকা। প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি 60,000 টাকা। এই প্রাপ্তি হচ্ছে নগদ প্রাপ্তি। এই প্রাপ্তি কি? নগদ প্রাপ্তি। ওকে, এই প্রাপ্তি হচ্ছে নগদ প্রাপ্তি। ওকে, তাহলে দেখো আমাদের 50,000 টাকা ছিল বছরের শুরুতে। তাহলে শুরুতে 50,000 টাকা। ওকে, এর সাথে আমরা ধারে বিক্রয়টা যদি যোগ করি, ধারে বিক্রয় করেছি 90,000 টাকা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1,40,000 টাকা হয়। এখন এই 1,40,000 টাকাই প্রাপ্য হিসাব নয়, বরং এখান থেকে আমরা আদায় করেছি বা নগদে পেয়েছি আরও 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমরা আদায় করেছি আরও 60,000 টাকা, যেটি আমরা বাদ দিলাম। তাহলে বাদ দেওয়ার পর আমরা দেখলাম 80,000 টাকা হচ্ছে নিট প্রাপ্য হিসাব। এখন এই নিট প্রাপ্য হিসাবের উপর আমাদেরকে কি করতে হবে? 10% সঞ্চিতি রাখতে হবে। তাহলে নতুন সঞ্চিতির পরিমাণ কত? তাহলে এই যে 80,000 নিট প্রাপ্য হিসাবের উপর আমাদেরকে 10% সঞ্চিতি করতে হবে। তাহলে 80,000 মাল্টিপ্লাইড বাই 10% ইকুয়াল টু হচ্ছে 8,000 টাকা। তাহলে কত টাকা? 8,000 টাকা। ওকে, তাহলে 8,000 টাকা আমাদের আনসার। 8,000 টাকা আমাদের আনসার। তাহলে গতে আছে 8,000 টাকা, এটি অ্যান্সার। এরপরে দেখো বলছে আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত নিট প্রাপ্য হিসাবের পরিমাণ কত। এখন দেখো এই যে আমরা যে নিট প্রাপ্য হিসাব 80,000 দেখলাম, তো এই 80,000 থেকে আমাদের আবার 10% সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হয়েছে। তাহলে এটিকে আমাদেরকে মাইনাস করে দিতে হবে। তাহলে এই 8,000 টাকা এখানে এনে মাইনাস করে দাও। 8,000 টাকা ইকুয়াল টু কত? 72,000 টাকা আমাদের সর্বশেষ বা সমাপনী প্রাপ্য হিসাব। এটি হচ্ছে আমাদের সমাপনী প্রাপ্য হিসাব বা সমাপনী নিট প্রাপ্য হিসাব, যেটা আমাদের পরের প্রশ্নে বের করতে বলছে। তাহলে পরের প্রশ্নে আমাদের অ্যান্সার হবে 72,000 টাকা। কত টাকা? 72,000 টাকা। ওকে, এরপর দেখো মেসার্স আসলাম ট্রেডার্সের অনাদায়ী পাওনা সঞ্চিতি আরও বৃদ্ধি করতে হবে। কত টাকা? 2,000 টাকা। আরও বৃদ্ধি করতে হবে 2,000 টাকা। হিসাবভুক্ত অনাদায়ী পাওনা 5,000 টাকা এবং বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000 টাকা। হিসাব বছরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত? তা দেখো একটা আমাদেরকে সঞ্চিতির কথা বলছে, সঞ্চিতি। তাহলে সঞ্চিতি এখানে একটা দেওয়া রয়েছে। তাহলে আমাদের পুরাতন সঞ্চিতি কত টাকা? 4,000 টাকা। ওকে, আর আরও বৃদ্ধি করতে বলছে আমাদের 2,000 টাকা। তাহলে বৃদ্ধি কত? যোগ বৃদ্ধি 2,000 টাকা। এখন তাহলে বলো সমাপনী বা বছরের সমাপনী হচ্ছে সঞ্চিতির পরিমাণ কত? 6,000 টাকা। সমাপনী সঞ্চিতির পরিমাণ হচ্ছে 6,000 টাকা। অপশন গতে রয়েছে 6,000। তাহলে অ্যান্সার হবে গ। এই প্রশ্নের অ্যান্সার হবে গ। আমরা পরবর্তী এমসিকিউতে কি বলেছে একটু দেখি। 46-এ যদি বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি 7,000 টাকা হয়,
দেখো বছরের শুরুতে যদি 7,000 টাকা হয় তাহলে পূর্বের তুলনায় বর্তমান আর্থিক অবস্থার বিপরীতে কি পরিবর্তন হবে? দেখো বছরের শুরুতে আমাদের সঞ্চিতি ছিল 4,000, সঞ্চিতি ছিল কত? 4,000, সেটিকে আমাদেরকে বলতে বলছে আগে ছিল 4,000, সেটি যদি কোনো কারণে 7,000 হয়ে যায়, 4,000 টাকা দিনে বৃদ্ধি পেয়ে যদি 7,000 হয় তাহলে আমাদের কি হবে? দেখো সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি বৃদ্ধি পায়, অনাদায়ী পাওনা বা পাওনা সঞ্চিতি বৃদ্ধি পেলে সবসময় প্রাপ্য হিসাব কমে যায় বা দেনাদার কমে যায়। বৃদ্ধি পেলে কি হয়? বৃদ্ধি পেলে দেনাদার হ্রাস পায়, দেনাদার হ্রাস পায়। এখন এই দেনাদার কত হ্রাস পাবে? যেহেতু এটি বৃদ্ধি পাচ্ছে, কত বৃদ্ধি পাচ্ছে? 7,000 থেকে তোমরা 4,000 মাইনাস করো, আগে ছিল 4,000 এখন 7,000, তাহলে 3,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি বৃদ্ধি পাচ্ছে। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি বৃদ্ধি পাওয়া মানে আমার সম্পদ কমে যাওয়া। আমাদের কি কমে যাওয়া? সম্পদ কমে যাওয়া। সম্পদ কমে যাওয়া হচ্ছে 3,000 টাকা। তাহলে সম্পদ কমে যায় 3,000 টাকা, এবং সম্পদ কমলে আমরা জানি একটি সম্পদ কমলে হয় দায় কমতে হবে, নাহলে মালিকানা সত্ত্ব কমতে হবে। তাহলে সম্পদ কমলে আমাদের এখানে মালিকানা সত্ত্ব নিয়ে কোনো কিছু বলা নাই, তাহলে এ ইকুয়াল টু এল প্লাস ওই যদি হয়, তাহলে তুমি যদি এইখানে মাইনাস করো 3,000 টাকা, এখানে যদি 3,000 মাইনাস করো তাহলে তোমাকে অবশ্যই এই পাশেও মাইনাস করতে হবে 3,000 টাকা। তাহলে দেখো এখানে আমাদের মালিকানা সত্ত্বের কথা বলা নেই, শুধু দায়ের কথা বলছে, তাহলে আমরা দায়কেও হ্রাস করতে পারি। তাহলে অ্যান্সার হবে গ, সম্পদ ও দায় সম্পদ ও দায় হ্রাস পাবে 3,000 টাকা। সম্পদ ও দায় হ্রাস পাবে 3,000 টাকা। সম্পদ ও দায় হ্রাস পাবে 3,000 টাকা। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী যে এমসিকিউ রয়েছে 47। দেখো সোফি ট্রেডার্সের প্রারম্ভিক প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত 2 লক্ষ টাকা। 2018 সালে মোট বিক্রয় 10 লক্ষ টাকা। মোট বিক্রয় কত? 10 লক্ষ টাকা। বিক্রয় ফেরত 20,000 টাকা। ধারে বিক্রয় মোট বিক্রয়ের 80%। ওকে। অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ধারে বিক্রয়ের 2%। আচ্ছা, সবই দেখলাম আমরা দেখতে পাচ্ছি যে ধারে বিক্রয় আমরা প্রাপ্য হিসাব নিয়ে হিসাব করার সময় সবসময় নগদ বিক্রয় কখনো আমাদের হিসাবভুক্ত হবে না, তাহলে আমাদের ধারে বিক্রয়কে আগে বের করতে হবে। দেখো এখানে বলছে ধারে বিক্রয়ের কথা, এখানে ধারে বিক্রয়ের কথা বলছে যে মোট বিক্রয়ের 80%। তাহলে মোট বিক্রয় কত? দেখো মোট বিক্রয় দেওয়া আছে 10 লক্ষ টাকা, ধারে বিক্রয় এর 80%, তাহলে 10 লক্ষ টাকার 80%, তাহলে 80 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 8 লক্ষ টাকা আমাদের ধারে বিক্রয়। 8 লক্ষ টাকা কি আমাদের? এটি হচ্ছে ধারে বিক্রয়। এখন দেখো বিক্রয় ফেরত যদি আসে, বিক্রয় ফেরত, এই যে বলছে বিক্রয় ফেরত কখনো নগদ বিক্রি থেকে আমরা কখনো বিক্রয় ফেরত পাই না। আমরা সবসময় বিক্রয় ফেরতটা তখনই পাই যখন আমরা বাকিতে বিক্রি করি। তাহলে এখানে এই যে ধারে বিক্রয় যে 80,000 টাকা, 8 লক্ষ টাকা হইলো, সেখান থেকে আমরা বিক্রয় ফেরতটা বাদ দিব। তাহলে আমরা লিখি ধারে বিক্রয় 8 লক্ষ মাইনাস বিক্রয় ফেরত কত টাকা? 20,000 টাকা। বিক্রয় ফেরত আমাদের রয়েছে 20,000 টাকা। তাহলে আমাদের 7,80,000 টাকা হচ্ছে নেট বাকিতে বিক্রয়। 7,80,000 টাকা কি? নেট বাকিতে বিক্রয়। এখন বলছে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ধারে বিক্রয়ের 2%। নির্ধারে বিক্রয়ের 2%। তাহলে আমাদের নির্ধারে বিক্রয় কত? 7,80,000। নির্ধারে বিক্রয় হচ্ছে 7,80,000, যার 2% আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে বলছে। তাহলে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ কত? তাহলে 7,80,000 গুণ 2%, তার মানে 2 ডিভাইডেড বাই 100। তাহলে 2টা শূন্য কাটা যায়। 7,800 গুণ হচ্ছে 2, তাহলে কত হয়? 7,800 গুণ 2, 7,800 গুণ 2, তাহলে কত হয়? 2টা শূন্য দিয়ে দাও। 8 দুগুণী 16, 6 হাতে 1, 14 আর 1 15, তাহলে 15,600 হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। 15,600 হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ, যেটি অপশন খতে রয়েছে। অপশন খতে রয়েছে 15,600। এরপর দেখো পরের এমসিকিউতে কি বলছে? সোফি ট্রেডার্স প্রাপ্য হিসাবের উপর 2% অনাদায়ী পাওনা ধার্য না করার সিদ্ধান্ত নিলে আর্থিক অবস্থার বিবরণীতে কি ঘটবে? তাহলে এই যে আমরা যে 2% ধার্য করলাম, এই যে এখানে যে 15,600 টাকা, 15,600 টাকা আমরা যদি খরচ হিসাবে না দেখাই, এটা যদি ধার্য না করি, তাহলে আমাদের খরচ কি হবে? খরচ হ্রাস পাবে। খরচ হ্রাস পেলে কি হয়? খরচ হ্রাস পেলে ওই বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়।
লাভ বৃদ্ধি পায়, পাশাপাশি প্রাপ্য হিসাব থেকে আমরা যেহেতু বাদ দিব না, সেক্ষেত্রে আমাদের প্রাপ্য হিসাবও বেড়ে যাবে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে। প্রাপ্য হিসাব বেশি থাকবে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানে কোথায় কি আছে, আমাদের বলছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি, যেটি আমাদের মাত্র আমরা বের করলাম এখানে, যে সম্পদ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি ঘটবে। তাহলে আমাদের অপশন এ বা অপশন কয় হচ্ছে আমাদের আনসার। তাহলে অপশন এ বা অপশন কয় হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 2014 সালে শেষে ব্যবসায়ের প্রাপ্য হিসাবের পরিমাণ 70,000 টাকা। কত টাকা? 70,000 টাকা। আর 2015 সালে অনাদায়ী পাওনা 1,800 টাকা। 1,800 টাকা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হয়। আচ্ছা, 2015 সালে ধারে বিক্রয়ের ও প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্তির পরিমাণ ছিল 3 লক্ষ টাকা ও 2,80,000 টাকা। দেখো ধারে বিক্রয় 3 লক্ষ টাকা, যা থেকে আমরা নগদ পাইছি 2,80,000 টাকা। তাহলে ধারে বিক্রয়, প্রকৃত ধারে বিক্রয় কত থাকলো? তাহলে নেট ধারে বিক্রয় কত? নেট ধারে বিক্রয় হচ্ছে এই যে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা থেকে 2,80,000 টাকা পেয়ে গিয়েছি। 3 লক্ষ মাইনাস 2,80,000 অর্থাৎ 20,000 টাকা। অর্থাৎ কত টাকা? 20,000 টাকা হচ্ছে আমাদের কি 2015 সালে প্রাপ্য হিসাবের জের। 2015 সালে প্রাপ্য হিসাবের জের। আচ্ছা, প্রাপ্য হিসাবের জের বের করতে বলছে। আমরা দেখছি নিট ধারে বিক্রয় হচ্ছে 20,000 টাকা। এখন আমরা দেখি যে আসলে শুরুতে কত ছিল এবং শেষে আমাদের কত হবে। তো দেখো এখানে বলছে 70,000 টাকা আমাদের শুরুতে ছিল। শুরুতে প্রাপ্য হিসাব কত ছিল? শুরুতে ছিল 70,000। পাশাপাশি আমরা দেখলাম হচ্ছে ধারে বিক্রয় আছে। ধারে বিক্রয় করলে আমরা জানি প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়। তো ধারে বিক্রয় আছে আমাদের 20,000 টাকা, সেটাও অ্যাড হবে। এরপরে দেখো আর কোনো কিছু করছি কিনা। বলছে 2015 সালে অনাদায়ী পাওনা মধ্যে এত টাকা হিসাবভুক্ত করা হয়, অর্থাৎ এটা রেওয়া মিলে দেওয়া আছে, এটার বাদ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমাদের এই দুইটা যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের সমাপনী প্রাপ্য হিসাব 90,000 টাকা। কত টাকা? সমাপনী প্রাপ্য হিসাব, বা এই যে বছর শেষে মানে সমাপনী, সমাপনী প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের 90,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। অ্যান্সার হচ্ছে কত? ঘ। ওকে, এরপরে আমাদের একেবারে শেষ এমসিকিউ। 2015 সালের শেষে প্রাপ্য হিসাবের ওপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত? এখন আমাদেরকে 5% অনাদায়ী সঞ্চিতি রাখতে বলছে। তো আমরা সমাপনী প্রাপ্য হিসাবের উপর সবসময় অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করব, সমাপনী বা নেট প্রাপ্য হিসাবের উপর। এখন দেখো নেট প্রাপ্য হিসাবে আমরা মাত্র বের করলাম 90,000 টাকা, এটির উপর আমাদেরকে 5% করতে বলেছে। তো 90,000 ইন্টু 5% মানে 5/100, দুইটা শূন্য কাটো, 5 নং 4500। তাহলে 4,500 টাকা হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ, যেটি আমাদের অপশন গতে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটি চ্যাপ্টারের উপর আজকে 50টি এমসিকিউ এবং বেসিক কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, যেগুলো তোমাদেরকে এমসিকিউ সলভ করতে হলে লাগবে। তোমরা সবাই জানো যে হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা এবং প্রাপ্য হিসাব থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন করা হয় না। তো তোমাদের এই দুটি অধ্যায় থেকে সৃজনশীল না করলেও হবে। তোমাদের আমি আশা রাখি যে তোমরা এই 50টি এমসিকিউ এবং আমি যে আলোচনাগুলো করেছি সেগুলো মনোযোগ দিয়ে করেছো, এবং আমাদের যারা পেইড ব্যাচের শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ FRC 26-এ যারা ইতিমধ্যে এনরোল করে ফেলেছো, তারা তোমাদের যে গ্রুপ রয়েছে সেখানে তোমরা কিন্তু যে কোনো সমস্যা হলে বা এই চ্যাপ্টার করতে যে আর কোনো অসুবিধা পড়লে সেখানে জানাতে পারো। এছাড়াও যারা হচ্ছে আমাদের ক্লাসটি করেছো বা হচ্ছে তোমাদের যারা যেসব বন্ধুরা রয়েছে যারা এখনও এনরোল করেনি, তারা চাইলে কিন্তু আমাদের পেজে নক করে অথবা আমাদের bdsoi.com এখানে এই bdsoi.com এই অ্যাড্রেসটি তোমরা যদি গুগলে কেউ লেখো তাহলে আমাদের ওয়েব পেয়ে যাবা, সেখানে আমাদের কোর্স পেয়ে যাবা। আমাদের এফআরসি কোর্সটি কিন্তু আমাদের হচ্ছে মানবিক, ব্যবসায় শিক্ষা এবং আলিম সকলের জন্য, সকল সাবজেক্টের জন্য। মানবিক, ব্যবসায় শিক্ষা এবং হচ্ছে আলিম, 3টি গ্রুপের শিক্ষার্থীরাই কিন্তু এই কোর্সটি করতে পারবে, এবং সেখানে কিন্তু সবগুলো গ্রুপ সাবজেক্টই অত্যন্ত সুন্দরভাবে তোমাদেরকে পড়ানো হচ্ছে। তোমরা আমাদের এনরোলমেন্ট এখনো চলমান রয়েছে, চাইলে এনরোল করতে পারো। তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।